জলটা দিয়ে দেবো। গুড নুন মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম তপন স্টাডি সেন্টারে। প্রত্যেকেরই স্বাগতম। আমি বুঝতে পারছি না শুরুতে যে আপনি বলবো কি তুমি বলবো। আসলে দীর্ঘদিন পড়ানোর সুবাদে তুমি বলি, আমি তুমিটাকে কমফোর্ট ফিল করি আমি তুমি বলতে। তো আমার প্রত্যেকটা যারা দেখছো আমাকে, হয়তো আমি কি বলবো আমি ঠিক বুঝতে পারছি না। আমি আমার থেকে বয়সে বেশিও কেউ থাকতে পারো, কারণ বয়সের রেঞ্জ এমনটা করা হয়েছে যে আমার থেকে বয়সের বেশিও কেউ থাকতে পারো এখানে। তো সেই জন্যে যদি কোনো তোমাদের মানে আপনি বা তুমি কি বলবো, তো আপনারাই যদি ডিসাইড করেন তাহলে আমার পক্ষে সুবিধা হবে কথা বলতে। অন্য ব্যাচের ক্ষেত্রে আমি এরকম বলি না কখনো। এটার কারণ হচ্ছে নিশ্চয়ই আমি যা বলে বোঝালাম আপনারা বুঝতে পারছেন। তো এটা ইনিশিয়াল ক্লাস, আজকে প্রথম ক্লাস। তোমরা জানো এটা শর্ট টার্ম ব্যাচের 4 মাসের একটা ক্লাস। তো আমার প্রত্যেকটা কথা একটু মনোযোগ দিয়ে শুনলে সামনের ক্লাসগুলো করে আরও উন্নতি হবে, এটা আমরা ভরসা করি। প্রথমে একটু জিজ্ঞেস করে নিচ্ছি, অডিও এবং ভিডিও সব ঠিক আছে কিনা। অডিও ভিডিও সব ঠিক আছে কিনা জিজ্ঞেস করছি, যে আমাকে দেখতে পারা বা অডিও ভিডিও টোটাল সব কিছু ঠিক আছে কিনা একবার দেখে আমাকে জানাবে। ওকে, তুমি বলুন, তুমি বলুন, তুমি বলুন, তুমি তুমি আপনি যেটা ঠিক মনে করছেন। আচ্ছা, আমি তুমি বলছি, চলো আমার তুমিতে কমফোর্ট ফিল করবো। আমি সত্যি, আমি লজিক্যালি বলছি, তুমি বললে কমফোর্ট ফিল করব। আচ্ছা, প্রথমেই তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো। আর চলো 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 চলো, ঠিক আছে ঠিক আছে, তোমাদের সহমত পেয়ে গেছি, আমার অসুবিধে নেই। আমি তুমিই বলছি, একটু কিছু বলতে তো হয়, তা আমি তুমিই বলছি। ওকে, আমি তুমি বলছি, চলো। তো প্রত্যেককে এই তপবন স্টাডি সেন্টারের প্ল্যাটফর্মে আমি স্বাগত জানাচ্ছি, যে আমাদের সঙ্গে জুড়ে যাওয়ার জন্য। আমরা আমাদের দিক থেকে সেরাটুকু দেব, চেষ্টা করব। আমরা দীর্ঘ বহু বছর ধরে যে সিস্টেমের সঙ্গে আছি, সিস্টেমকে আমরা রান করাতে চাইছি, সেটাকে আরও ভালো করে আমরা সুন্দর করে এগোবো, এটাই আমাদের মনস্কামনা। তোমরা হয়তো ভাববে অনেকে যে এত কম পয়সা ফিজে আমরা পড়াচ্ছি, ভালো পড়াবো কি মন্দ পড়াবো, ওরকম ভাবার কোনো দরকার নেই। ফিজ ম্যাটার নয়, ম্যাটার হচ্ছে তোমরা কতটা ভালো বেস্ট পারফর্ম দিয়ে সামনের দিকে এগোতে পারবে, এটাই ম্যাটার। আজকে আমি যে কথাগুলো তোমাদের সঙ্গে আমার ক্লাসের পরে যেটা থাকবে, সেটা হচ্ছে যে ইংলিশ ক্লাস থাকবে। আজকে আমাদের রুটিনের ইংলিশ ক্লাস, সম্ভবত 6 দিনই আমাদের ক্লাস হবে, তোমাদের রুটিনটা দেওয়া আছে, আমি দেখিনি এখনও। তো এই যে ক্লাসে আমি প্রথমে কিছু কথা তোমাদেরকে জানিয়ে যাব, যে কথাগুলো তোমার খুব ইম্পর্ট্যান্ট হিসেবে কাজে লাগবে। আমি বিলিভ করব যে প্রত্যেকেরই কাজে লাগবে। আর রেকর্ডিং ক্লাস থেকে যাবে, কোনো অসুবিধে নেই। তোমাদের কোর্সের যে মেয়াদ আছে সে অবধি থেকে যাবে। ওটাকে বন্ধ করে দাও, থেকে যাবে রেকর্ডেড ক্লাস, পরেও দেখতে পারবে, কিন্তু লাইভ ক্লাস করলে সুবিধা হয়। ওকে, তো আমার প্রিয় স্টুডেন্টকে আমি এটা জানাতে চাই যে আপনার চাকরি পাওয়ার জন্য একটা উন্নত, ওটাকে বন্ধ করে দাও, চাকরি পাওয়ার জন্য একটা উন্নত চিন্তা ভাবনা আমাদের প্রত্যেককে রাখতে হবে। আমি আমি সর্বপ্রথম ধন্যবাদ জ্ঞাপন করতে চাই যে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে, যারা এই বড় সুযোগের জন্য যারা
আমরা পরীক্ষা মানে তোমরা পরীক্ষা দিতে পারছো। শুধু তাই নয়, আমরা নতুন করে আশাবাদী যে প্রচুর ফর্ম বেরোবে। শুধু তাই নয়, আমরা আশাবাদী এটা যে অসংখ্য ছেলে মেয়ে ফেয়ারভাবে চাকরি পাবে, সঠিক ওয়েতে চাকরি পাবে, এটা কিন্তু বিশ্বাস করি। সেই বিশ্বাসের জায়গা থেকে আমি তোমাদেরকে বলবো জীবনের সেরা পারফর্ম করতে, জীবনের সেরাটুকু দিয়ে পড়তে, এক্সট্রিম লেভেল অবধি পড়াশুনো করতে হবে। তুমি যতটা পারবে ততটা, কারণ কিছু সময় কষ্টের কোনো হিসেব হয় না, কিছু সময় কষ্টের কোনো দাম হয় না, কিছু সময় কষ্টের কোনো মূল্যায়ন হয় না। তাই আমরা যারা তোমরা যারা স্ক্রিনের সামনে আছো ও পাশে, তাদের কাছে আমার তরফ থেকে একটাই রিকোয়েস্ট, অনেকে আমার থেকে বেশি জানো তোমরা, কেউ আমার থেকে একটু কম জানো, কেউ মাঝামাঝি জানো, কেউ আরও অনেক বেশি জানো, সেটাতে ব্যাপার নয়। আমরা তোমাদের সুশৃঙ্খল একটা গাইড দেবো, আর সুশৃঙ্খল একটা গাইড দেবো, যে গাইডটা তোমার চাকরি পাওয়ার জন্য কাজে লাগবে। এবং সাথে পড়াশুনো তোমাদের প্রচুর পরিমাণে করতে হবে। কি পড়তে হবে, কতটুকু পড়তে হবে, কিভাবে পড়তে হবে, তার পূর্ণাঙ্গ রূপ কিন্তু আমরা তোমাদেরকে প্রোভাইড করব। শুধু তোমার কাজ ভালো করে পারফর্ম করা। আর যেটা এখনও যেটা সিলেবাসের যে ব্যাপারটা রয়েছে, সেটা নিয়ে আমি প্রথমে চর্চা করে নিয়ে কথা বলবো। তো সিলেবাসটা কিন্তু আপেক্ষিক অর্থে এখনও যে 100% সঠিক আমরা আমাদের বা সবার হাতে আছে তা কিন্তু নয়। তবু যে সিলেবাসটা মোটামুটি অ্যারাউন্ড আসবে, সেই সিলেবাস নিয়েও কথা হবে। তো এই যে চাকরির প্রিপারেশান আমরা যে ব্যাচের জন্য পারফর্ম করতে চলেছি, সেই ব্যাচটাতে অনেক রকমের চাকরির মানে রয়েছে। এখানে তোমার রয়েছে গ্রাম পঞ্চায়েত কর্মী রয়েছে, এখানে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট রয়েছে, গ্রাম পঞ্চায়েত নির্মাণ সহায়ক রয়েছে, নির্মাণ সহায়কটা আমাদের এর মধ্যে আসবে না, সহায়ক গ্রাম পঞ্চায়েত রয়েছে, সেক্রেটারি গ্রাম পঞ্চায়েত রয়েছে এখানে, তারপরে ডাটা এন্ট্রি অপারেটর রয়েছে এখানে, তারপরে পঞ্চায়েত সমিতি পিওন পঞ্চায়েত সমিতি রয়েছে, তারপরে অ্যাডিশনাল অ্যাকাউন্ট জেলা পরিষদ রয়েছে। প্রচুর পদ রয়েছে, যেগুলো আমরা সব বলা এখানে টাইম লেগে যাবে বলতে, তাই সেটা আমি বলছি না এখন। এই সব সিলেবাসের মধ্যে যে কমন বিষয়, সেটাকেই আচ্ছা, তোমরা এখন বেশি কিছু জিজ্ঞেস করার দরকার নেই, তোমরা সব কিছু জানতে পারবে। যেটা হচ্ছে, হ্যাঁ, ক্লাস শেষ হওয়ার পরও সমস্ত ক্লাস থেকে যাবে, তোমাদের যে কোর্স ডিউরেশন আছে সেই ডিউরেশন অবধি থেকে যাবে, তো কোনো অসুবিধে নেই, তোমরা করতে পারবে পরেও। হ্যাঁ, এবার যেটা তোমাদেরকে আমি বলতে চাইলাম সেটা হচ্ছে যে আমরা কিভাবে এগোবো তার একটা রোজ নামচা দিয়ে দিই আমি। আর কিভাবে আমরা পারফর্ম করব, কেন করব, সে ব্যাপারেও আমি কিছু কথা তোমাদেরকে শেয়ার করব সুন্দর করে। শুধু মন দিয়ে শোনো। তারপর আমি আমার এই সিস্টেমটাকে আমি দুটো ভাগে ভাগ করে নিয়েছি। কীরকম ভাগে আমি তোমায় একটুখানি বলি। যে প্রথমে এই যে আমি মূলত তোমাদেরকে আমি সব কিছু তোমাদেরকে জানানো হবে, একটু ওয়েট করো। আমি মূলত তোমাদেরকে এখন যে গাইডটা তোমাদেরকে দেব, আমি সিস্টেম কিভাবে আমরা পারফর্ম করব, কিভাবে পড়াশুনো করব, সেটা কিন্তু আমরা ভালো করে এবার আমরা বলবো। তার সাথে আমি আরও কিছু ডিসকাশন তোমাদের করবো। আর আমার কথা বলার পরে আজকে ইংলিশ ক্লাস হবে, হ্যাঁ, তোমরা করবে, আমি বেশিক্ষণ তোমাদের নেব না, আমার পরে ইংলিশ ক্লাসটা হবে, ঠিক আছে? আর জিকে ক্লাসগুলো আমিই নেব বেশিরভাগই, আরও অনেক কিছু দেখার হবে, সেটা আমি আলোচনা করবো পরে। দেখো, এই যে প্রথমেই আমি বলি, এই যে গ্রাম পঞ্চায়েতে যে চাকরিটা আমাদের আসছে এখানে গ্রাম পঞ্চায়েতে, হ্যাঁ, পঞ্চায়েতে যে জবটা আমরা যার জন্য প্রিপারেশান নিচ্ছ, এই জবটার জন্য একটা জিনিস ভালো করে খেয়াল করো তো, এই জবটা অ্যাকচুয়ালি তোমার মান সম্মানের লড়াই নয় তো? ইয়েস আর নো? যদি মান সম্মানের লড়াই হয়, তাহলে এই জবটা মারাত্মক লেভেল দিয়ে তুমি পারফর্ম করার চেষ্টা করো। কেন? কারণ জীবনের যাদের বয়স অনেকটা বেশি হয়ে গেছে, এই সুযোগ তারা কিন্তু আর হয়তো পাবে না, পেলেও সেরকমভাবে কিন্তু বেশি সিট পাবে না, কারণ অনেক দিনের জমানো সিট এবার কিন্তু একসঙ্গে বেরোচ্ছে। তাই প্রত্যেকটা স্টুডেন্টকে আমি বলবো জীবনের সেরাটুকু দেবে, এতটা পরিশ্রম করবে তার কল্পনার বাইরে। আমি দুরকম স্টুডেন্টকে নিয়ে এখানে কথা বলবো, যারা অন জব আছো, যারা হচ্ছে জব ক্যান্ডিডেট, মানে যারা জবের মধ্যে আছো, আর যারা মানে ফ্রি আছো।
আমি দুরকমভাবে তোমাদেরকে নিয়ে একটু আলোচনা করে নিই, তারপরে আমি তো কথা বলবই। জবের মধ্যে যারা আছো, কাজের টাইম বাদ দিয়ে, কাজের সময় বাদ দিয়ে যেটুকু পাবে তুমি হাতে, পুরোটুকু টাইম ইউটিলাইজ করবে। এবার যেহেতু ক্লাসগুলো তোমার থেকে যাবে, তাই তুমি যখন সময় পাবে, যদি তোমার রাতে সময় পাও, রাতে যদি পাও তো রাতে তুমি পারফর্ম করবে। যেখানে কাজ করছো সেখানেও যদি তুমি মোবাইলে কাজ করতে পারো তো সেটাও তুমি করবে। তাহলে যারা কাজ করো তাদের কিন্তু নির্দিষ্ট কোনো টাইম আমি বলতে পারি না, নির্দিষ্ট কোনো টাইম আমি বলতে পারবো না। নির্দিষ্ট কেন বলতে পারবো না, তার কারণ হচ্ছে এদের কোনো সময়ের ঠিক নেই। তো যখন সময় পাবে কার্যক্ষেত্রে বসে, তখনও কিন্তু তুমি তোমার পারফর্মটা চালিয়ে যাবে। এইটা হচ্ছে জব হোল্ডারদের জন্য আমি এটাই বলতে চাই। কারণ যারা জব করে তারা জানে যে কষ্টটা কত, বেসরকারি কাজে কত ঝামেলা, কত কঠিন সিচুয়েশানকে তাদের হ্যান্ডেল করতে হয়। এই সিচুয়েশান থেকে তাদেরকে বেরোনোর জন্য তাদের কিন্তু অবশ্যই সময়টাকে ইউটিলাইজ করতে হবে। কেমন, অনেকে ভাবে স্যার 5 মিনিট হাতে সময় পেয়েছি, 10 মিনিট পেয়েছি, কি করে পড়বো? তখনও পড়তে থাকবে, তখনও পড়বে। তাই এই কন্টিনিউয়াস পড়া যদি তুমি করতে পারো তাহলে তুমি সফল হবে। একটা জিনিস আমি ভালো করে বলি, যারা কাজ করে তারা যখন প্রিপারেশান করে তারা কিন্তু 100% ডেডিকেশান দিয়ে প্রিপারেশান করে, এটা আমি নিজে দেখেছি। আর যারা ফ্রি থাকে তারা অনেক সময় সময়টাকে নষ্ট করে, তারা রিল দেখে, তারা সিনেমা দেখে, তারা খেলা দেখে, তারা খেলা করে, এইসব করতে করতে তাদের প্রচুর টাইম ডিস্ট্রয় হয়ে যায়। আর তারা জীবনে কিন্তু এগোতে পারে না, এটা তাদের ব্যর্থতা হয়ে যায়। তাদের খাওয়া ঘুমের টাইমই অনেক লেগে যায়। কিন্তু যারা জব করে তারা দেখবে প্রচুর পরিমাণ টাইমকে ইউটিলাইজ করতে পারে। তাই আমি জব হোল্ডারদের জন্য যথেষ্ট, কিন্তু আমি জব ছাড়তে বলছি না, জবে রেখেই টেনশান না করে ওর মধ্যে থেকে তুমি পারফর্ম করতে পারবে, আমি নিজে বিলিভ করি। যারা যত বেশি পরিশ্রম করতে চায় তারা তত বেশি পরিশ্রম করতে পারবে। তোমাকে যদি সোজা রাস্তায় হাঁটতে বলি তুমি পড়বে না, তোমার ভয় থাকবে না। তোমাকে যদি গর্তের মধ্যে ঠেলে ফেলে দিই দেখবে তুমি ওঠার চেষ্টা করবে। এটাই জীবনের স্ট্র্যাটেজি। তা আমি বলবো জব হোল্ডাররা তোমরা ভয় পেও না, তোমরা তোমাদের সেরাটুকু দিয়ে পারফর্ম করো। তোমরা লড়াইয়ের ময়দানে দাঁতে দাঁত চেপে লড়াই করো। তার টেকনিক, তার কি পড়তে হবে, টোটালটা তো আমরা বলবো। তোমার কাজ হচ্ছে শুধুমাত্র পড়া, গুছিয়ে পড়াশুনো তোমায় করতে হবে। এটা কিন্তু তোমার চ্যালেঞ্জ নিতেই হবে। যারা জব হোল্ডার আছো তারা একবার ইএসইএস করো, তাহলে আমি বুঝতে পারবো যে কতজন জব হোল্ডার আছে, তাহলে আমি বুঝতে পারবো। শুধু ইএসইএস বলে একটু লিখে দাও, এটা আমার প্রথম কথা। সেকেন্ড কথায় চলে আসি, যারা ফ্রি ক্যান্ডিডেট, মানে যাদের এই মুহূর্তে কোনো জবের মধ্যে নেই, তাদের দুটো অপশন আমি তাদের ক্ষেত্রে বলছি। এই যে জবের মধ্যে যারা নেই তারা কি করবে, তারা মনে করো তারা হচ্ছে একটা টাইমকে ম্যানেজ করো, টাইম ম্যানেজমেন্ট করা শেখো। কারণ তাদের প্রচুর টাইম তারা নষ্ট করে ফেলে। টাইম ম্যানেজমেন্ট করা শিখতে হবে এবং ইউটিলাইজ করতে হবে সেটাকে, ইউটিলাইজড করতে হবে, মানে কাজে লাগাতে হবে সেই টাইমটাকে। কীরকম, যে মনে করো ফ্রি রয়েছে, তার মানে তুমি একটা রুটিন তৈরি করো যে সকালে ঘুম থেকে উঠে, কে কখন উঠে আমরা জানেন না তো, ঘুম থেকে একদম সকালে 5টা বা 6টার মধ্যে উঠে পড়তে হবে। 5টা 6টার মধ্যে উঠে প্রথমে দিনের শুরু থেকেই তুমি 3 থেকে 4 ঘন্টা পড়ে নাও লাগাতার। 3 থেকে 4 ঘন্টা দিনের শুরুতে যদি পড়ো, বিকেলবেলা তোমার অনেক সময় কাজ আছে, আমি মেসেজগুলো পড়বো। দিনের শেষে তোমার দিনের যত বেলা বাড়বে তোমার কাজের পরিমাণ বাড়তে থাকবে। তোমার বাড়ি থেকে বলবে এটা কর ওটা কর, না করলে রেগে যাবে। তাই তুমি সকালটাকে মারাত্মক লেভেলে ইউটিলাইজ করো। যারা সকালে কাজ হয়ে গেল, বিকেলে যদি কোনোদিন না পড়তে পারো তাতেও অসুবিধা নেই, কারণ তুমি যদি না পড়ো অন্য কেউ পড়ে ফেলবে। এই যে তুমি যদি বসে থাকো অন্য কেউ পড়ে ফেলবে, অন্য কেউ এগোবে, তাহলে এই চাকরি যখন সবার জন্য সমান মার্কস তুলতে হবে তাহলে তোমাকে কিন্তু চাকরিতে নেবে না। বাবা, প্রচুর মানুষ তো তোমরা জব হোল্ডার আছো, ঠিক আছে, আমি জব হোল্ডারদের জন্য পক্ষে সবসময় কথা বলেছি। কারণ জব হোল্ডাররা চাইলে দুনিয়াকে ভালো পারফর্ম করতে, কারণ তার মধ্যে যে বেসরকারি চাকরির যে কষ্ট, কঠিন, মানে সেগুলো কিন্তু পুরে পুরে তার খায়, সে ঘুম আসে না তার রাত্রিবেলা, এটা কিন্তু কঠিন ব্যাপার। আর যারা ফ্রি থাকো, অনেকে দেখবে ঘুরে বেড়াবে, বসে থাকবে, ফুটবল খেলবে, মানে এইসব ওসব করে টাইম নষ্ট করবে, তাদের কিন্তু জীবনটাও সেক্ষেত্রে বসে যাবে। তাই যদি যারা চেষ্টা করে সিলেবাসটাকে সুন্দর করো, অনেকে দেখবে পরীক্ষাকে টার্গেট করো, পরীক্ষায় কোনটা হয়েছে কোনটা হয়নি সেগুলোকে করে এগোতে হবে। তাই আমরা পরীক্ষাও তোমাদেরকে নেব, পরীক্ষাগুলো ভালো করে দেখবে, নিজের পজিশনটা কোথায় আছে সেটাকে উন্নত করা শিখতে হবে। প্রতিদিন গুটি গুটি পায়ে তোমাদেরকে এগোতে হবে। তা সেটাই হচ্ছে এই সিস্টেমের প্রথম এবং প্রধান কথা। আই হোপ আমার প্রত্যেকটা স্টুডেন্ট বুঝেছো। তোমরা রুটিন করে নাও, সকালের দিকে 3 ঘন্টা মতন 4 ঘন্টা পড়ে নাও, দুপুরে পড়ো,
রাত্রেবেলা পড়ো, সময় একবার পেয়েছো। একবার যদি সরকারি চাকরি হয়ে যায় একটা, তাহলে একটা আই কার্ড তোমার হচ্ছে, এবং যা তোমার সারা জীবনে বিরাটভাবে বিরাট গুরুত্বপূর্ণভাবে কাজে লাগে। এবং একবার চাকরি হয়ে গেলে আমাদের রাজ্যে বা দেশের নিয়ম নেই সেই চাকরি টিকে থাকার জন্য আবার পরীক্ষা দিতে হবে। যদি তুমি অনেস্ট ক্যান্ডিডেট হও তাহলে সেটার একটা সবথেকে বড় সুবিধা। সেই জন্যে আমি বলবো সেরাটুকু কাজে লাগাও, সিস্টেমকে অ্যাপ্লাই করো, এবং যা যা পড়া দরকার বেশি বেশি করে পড়ো, ইউটিলাইজ করো। সিলেবাস কিন্তু কঠিন নয়, ইংলিশ বলো আর বাংলা বলো, এগুলো রেগুলার যে জিনিসগুলো যা পড়ে এসেছো সেইগুলোই কিন্তু তোমাদের পড়তে হবে। তাহলে খাওয়া ঘুমের টাইম কমাতে হবে, রিল দেখা মাস্টারি করে লাভ নেই, রিল কম দেখতে হবে, রিল ফিল দেখো না, ইউটিউব একদম কম দেখো ইউটিউব। তারপরে সোশ্যাল মিডিয়া থেকে কিছুদিনের জন্য মুক্ত হয়ে যাও। আমি আমার প্রত্যেকটা স্টুডেন্ট যারা আজকে স্ক্রিনে আমার সামনে দাঁড়িয়ে আছো বা বসে আছো বা পড়ছো, তাদেরকে আমি একটা কথা বলি, দেখো জীবনে কিছুটা টাইম নিজেকে সম্পূর্ণ স্বতন্ত্র করতে হবে। জীবনে কিছুটা টাইম নিজেকে সম্পূর্ণ স্বতন্ত্র করতে হবে, এতটাই স্বতন্ত্র করতে হবে নিজেকে যে স্বতন্ত্রতার মধ্যে নিজেকে স্মার্টনেস তৈরি করতে হবে, আইডেন্টিটি তৈরি করতে হবে। জীবনের ক্রিম টাইম এটা, ক্রিম টাইম বোঝো, প্রাইম টাইম বোঝো, সব থেকে সেরা টাইম এটা। এই যে টাইমটা তুমি যদি নষ্ট করে ফেলো তাহলে তোমার হয়তো সারা জীবন এই চাকরির স্বপ্ন অধরায় থেকে যাবে। প্রতি মুহূর্ত চাকরিটাকে কঠিন হচ্ছে, কারণ একবার সরকারি চাকরি পাওয়া মানুষের সঙ্গে আর সরকারি চাকরি না পাওয়া মানুষের সঙ্গে ডিফারেন্স আকাশ আর পাতাল হয়ে যায়। সরকারি চাকরি একবার পেয়ে গেলে তার একটা স্বাধীন ইনকামের রাস্তা তৈরি হয়ে যায়। চাকরি পেলে কি তাকে কাজ করতে হবে না? চাকরি পেলে তাকেও কাজ করতে হবে, কিন্তু তার মধ্যে একটা স্মার্টনেস কাজ করে, তার হয়তো গুরুত্বপূর্ণ ভূমিকা তার জীবনে চলে আসে। এই সমাজ ব্যবস্থা যা চাকরিকে প্রচণ্ডভাবে সম্মান দেয়, তো সেই জায়গাটা প্রথমেই আগে অকারিং করো, তারপরে তুমি তোমার যা মনে হবে তুমি তাই করবে। তোমার যদি মনে হয় যে তুমি এলআইসির এজেন্ট হবে, তোমার যদি মনে হয় যে আরও তার সাথে গান গাইবে, খেলা করবে, তুমি যা খুশি করতে পারো, কিন্তু একটা চাকরি প্রথমে টার্গেট করে নাও। আর এই পারার জন্য বিরাট বড় সিলেবাস নয়, বিরাট কিছু নয়, তুমি শুধু সেরা সেরা চেষ্টা করলেই কিন্তু হবে। আমি আমার প্রত্যেকটা স্টুডেন্টকে যে কথাগুলো বলছি, তোমরা কি আমার কথা বুঝতে পারছো? আমি কেন এই কথাগুলো বললাম? আমি দুটোকে আলাদা করে দিলাম। জব হোল্ডাররা যেরকমভাবে পড়লাম, তাদের সিস্টেমটা কিন্তু কোনো নির্দিষ্ট কোনো সিস্টেম নেই, তারা যতটা যেখানে কাজ করবে ফাঁকি দিক আর যা করি, নিজের পড়াটা কিন্তু পড়ে যেতে হবে। যেহেতু মোবাইলে সব কিছু থাকছে, তাই তুমি মোবাইল থেকে ইস্তেমাল করতে পারবে, কোনো অসুবিধা নেই। ফ্রি যারা আছো তাদেরকে নিয়ে আমার বেশি ভয়, তারা বেশি টাইম নষ্ট করবে, রিল দেখে নষ্ট করবে, এটা দেখে নষ্ট করবে, জীবনের প্রচণ্ড ঝুঁকি তারা নিয়ে নেয়। কিন্তু এই টেনশন করতে করতে তার মনে হবে যে এতক্ষণ কেন টেনশন করলাম, তাই নিয়ে আবার টেনশন শুরু হয়ে যাবে। এতক্ষণ কেন ভিডিও দেখলাম, তাই নিয়ে আবার টেনশন হয়ে যাবে। এইটা করা যাবে না। আর যা যা করবে লিখে লিখে প্র্যাকটিস করো, বুঝে বুঝে প্র্যাকটিস করো। আর এটা যদি করতে পারো তাহলে দেখবে তোমার চাকরি পাওয়ার সম্ভাবনা প্রচুর পরিমাণে। ভগবান বলো আর যেই বলো, মানুষ কিন্তু শক্তের ভক্ত হয়। সবসময় যে কঠিনভাবে নিজেকে ট্রাই করতে পারে তাকে ভগবান কিন্তু কোনো রকম তাকে ব্যর্থতায় ফিরিয়ে দেয় না। যত কঠিন সমস্যা জীবনে আসুক না কেন, সেই সমস্যা কিন্তু পার করা সম্ভব যদি ধীর স্থির সুস্থির পরিকল্পনায় সামনের দিকে যাওয়া যায়। রাতের গভীরতা যত বাড়তে থাকে দেখবে ততই পরের দিনে সূর্যের সম্ভাবনা বাড়তে, সূর্য ওঠার সম্ভাবনা তাড়াতাড়ি হয়। রাতের গভীরতা যত বাড়তে থাকে পরের দিন সূর্য ওঠার প্রবণতা তত তাড়াতাড়ি হয়। তাই তোমার জীবনে যত কষ্ট দুঃখ বেশি হচ্ছে হোক না, তার মানে ভাববে তোমার সুখের দিন হয়তো সামনে আসবে। এটা কিন্তু চেষ্টা করলে। আর যারা চেষ্টা করে না তাদের এই থিওরি মানে না, তাদের এই থিওরি কোনো কাজে লাগে না। একটা চাকরি তোমার জীবনকে আলাদা করে দিতে পারে, একটা চিন্তা চেতনাকে একটা বড় লেভেলে নিয়ে যেতে পারে। আর আমাদের রাজ্যে তো চাকরি না পেলে বিয়ে করাটাই মুশকিল, বিয়ে মেয়েও পাওয়া যায় না খুঁজে। মেয়ের বাবা মা চায় যে সন্তান তার জামাই কি করবে, চাকরি করছে কিনা। এই হেন একটা জায়গায় দাঁড়িয়ে তুমি যদি জীবনে একটা চরমতম লক্ষ্য নিয়ে নাও যে আমি পারতেই হবে, আমাকে চেষ্টা তো করি, চেষ্টা করে ফেলিয়ার হলেও কিন্তু মানসিক শান্তি পাবে যে না আমি চেষ্টা করেছি, আমি ফেলিয়ার হয়েছি, তাতে কিচ্ছু যাবে না। তাতে যা হওয়ার হবে। সারা দেশে সবাই তো চাকরি করে না, সারা দেশে সবাই চাকরি করে না, একটা নির্দিষ্ট পরিমাণ লোক চাকরি করে। তার জন্য কি আমি চাকরি না পেলে মরে যাবো এটাও নয়, কিন্তু তুমি যেহেতু এই লাইনে আসতে চাইছো তাই সেরাটুকু তোমায় দিতেই হবে বস। না দিলে তুমি নিজের কাছে ভীষণভাবে কুণ্ঠিত বোধ করবে, আর তার থেকে তোমার মুক্তির রাস্তা কিন্তু নেই। আমার কথাগুলো যদি তোমার মনে হয় যে স্যার তোমাদের হয়ে কথা বলছে, তাহলে জীবনের সেই লক্ষ্যমাত্রা শুরু হোক আজকে থেকে। বুঝতে পারলে? তো এই যে আমি
এই যে টোটাল যে মানে সিলেবাসের মধ্যে যা যা আছে তা যদি আমি আলোচনা করি এখানে, যে বাংলা, আমি একটুখানি এবার সিলেবাসের মধ্যে চলে যাবো, আরও পরে কথা বলবো। দেখো যে এই যে বেঙ্গলি বা বাংলা যেটা আছে, বেঙ্গলি সিলেবাস তুমি যদি দেখো খেয়াল করে, প্রায় সবার কাছাকাছি সিলেবাস। বেঙ্গলির মধ্যে সন্ধি রয়েছে, পদ রয়েছে, লিঙ্গ রয়েছে, বচন রয়েছে, পদ পরিবর্তন, বিপরীত শব্দ, সমার্থক শব্দ, এক কথায় প্রকাশ, বানান বিধি, ছেদ বা জ্যোতিচিহ্ন, এই সবগুলো কিন্তু বাংলার মধ্যে রয়েছে। এগুলো তো নর্মাল আমাদের কাজে লাগে, তাই এগুলো নিজের জন্যও তো ভালো করে তৈরি করা যায়, আর তোমার সন্তানের জন্য ভবিষ্যতে হয়তো কাজে লাগবে এগুলো। তাই এই যে বাংলা সিলেবাস, এগুলো এখনো পারফেক্ট সিলেবাস আসেনি বলেই আমরা কিন্তু ডিটেলস তোমাকে লিখছি না, একটা আনুমানিক এগুলো এরকম আসতে পারে। আমরা যখন আসবে সিলেবাস পেয়ে যাবো সামনের সপ্তাহ হয়তো। তার মধ্যে ইংলিশের মধ্যে কি আছে, ইংলিশের মধ্যে তুমি যদি পড়ো, ইংলিশ মানে চালু ইংলিশ, এটা একদম মাথায় রাখো। ইংলিশ কেমন ইংলিশ কোশ্চেন আসে, চালু ইংলিশ বোঝো? চালু ইংলিশ কাকে বলে? চালু ইংলিশ, চালু ইংলিশ মানে প্রত্যাহিক জীবনে, প্রতিদিনের জীবনে, হ্যাঁ, প্রতিদিনের জীবনে আমরা যেভাবে ইংরেজিকে কাজে লাগাই, সেই ইংলিশটাকে চালু ইংলিশ বলে। সিলেবাসটা মোটামুটি চালু ইংলিশের মধ্যে থেকে আসে। এই টার্মস তোমরা অনেকে শোনোনি, অনেকে। চালু ইংলিশের মধ্যে আর্টিকেল, তারপরে মনে করো প্রিপজিশন, নাউন, ভোকাবুলারি, তারপরে পাংচুয়েশনস, তারপর হচ্ছে সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট। এই তো সিলেবাস, এমন বেশি কিছু মহাভারতের মতো নেই এখানে। তো সেটা অঙ্কের সিলেবাসগুলো কি আছে, অঙ্ক তো তোমরা যারা এমনি প্রিপারেশন করছো তাদের কাছে অঙ্কটা আচ্ছা আচ্ছা, চলো এই সিলেবাসটা বলে আমি শর্মিষ্ঠার কথা উত্তর দিচ্ছি। আমি ছেলেদের হয়ে বললাম, তাই মেয়েদের হয়ে বলিনি বলে শর্মিষ্ঠা রাগ করছে আমার পরে। চলো দেখো, বলবো। আবার কে ফোন করছে বাবু? 1 মিনিট, একটু ফোনটা দিচ্ছি। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা স্যার, একটুখানি মানে ব্যাপারটা হচ্ছে, আমি একটা অনলাইন ক্লাসে রয়েছি, তো তো আমি যদি আপনাকে পরে কল করি 1 ঘন্টা মতন পরে। হ্যাঁ। তা কেননা আমি অনলাইন ক্লাসের মধ্যে রয়েছি, তো একদম আমার সঙ্গে বহু স্টুডেন্ট রয়েছে মানে অনলাইনে। হ্যাঁ হ্যাঁ, আমি কথা রিং ব্যাক করছি, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা চলো, আমি একটু কথা যাক। তো এই চালু ইংলিশ মানে প্রত্যেক জীবনে যে সমস্ত ইংলিশগুলো, সেগুলো খুব কাজে লাগে আমাদের। আর অঙ্কের যে ব্যাপারটা বলছিলাম, অঙ্কের ব্যাপারটা দেখো, অঙ্ক যারা অন্য প্রিপারেশন তাদের কাছে নাথিং। আর এখানে যে অঙ্ক আসে, সেই অঙ্কগুলো, অঙ্কের একটা টেকনিক আছে, তাও বলি। অঙ্ক কিন্তু বেশি করতে যাবে না, অঙ্ক একই অঙ্ক বারবার করে করবে, অঙ্কের টাইপগুলোকে ফলো করবে। ম্যাথসে তোমাদের অনেকের ভয় আছে, জানো? এই ম্যাথসের ভয় কাটানোর জন্য কিছু টেকনিক তোমরা অবলম্বন করবে। কি টেকনিক? ভয়কে যদি জয় করতে পারো, তাহলে তুমি তুমি এই যে সিলেবাসের মধ্যে মনে করো রয়েছে লসাগু গসাগু রয়েছে, পূর্ণ সংখ্যা রয়েছে, তারপরে হচ্ছে সংখ্যাতত্ত্ব রয়েছে, দশমিক ও ভগ্নাংশ রয়েছে, তারপর সরল রয়েছে, তারপরে রয়েছে শতকরা আছে, তারপর অনুপাত সমানুপাতক আছে, গড় আছে, সময় কার্য আছে, অংশীদারি কারবার আছে, লাভ ক্ষতি আছে, মিশ্রণ আছে, নল চৌবাচ্চা, সময় দূরত্ব ও সরল সুদ, জটিল সুদ, আর হচ্ছে এই সবগুলো রয়েছে, ছাড় রয়েছে। তো এই যে এই ম্যাথকে সহজভাবে তুমি যদি পারফর্ম করতে চাও, দুটো রাস্তা তোমার হাতে আছে। একটা হচ্ছে তুমি যদি পারো, তোমার তো ভালো কথা। আর একটা হচ্ছে যে তুমি যে অঙ্কগুলো তুমি করবে, যে অঙ্কগুলো তুমি করছো, সেই অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করতে হবে, বারবার প্র্যাকটিস। এটা তো তোমরা সব শুনেছো, কিন্তু যেটা শোনোনি সেটা হচ্ছে যে অঙ্কের টাইপ তৈরি করতে হবে। টাইপ, মনে করো কোনো একটা চ্যাপ্টারে মনে করো 50টা অঙ্ক করবে তুমি, ঠিক আছে? এই 50টা অঙ্কের মধ্যে দেখা গেল যে 22টা টাইপ, 22 রকমের আছে অঙ্ক। তা 22 রকমের, তো এই 22 রকমের টাইপগুলো যদি তুমি বুঝে যাও, এই 22 রকম, 10 রকম, 20 রকম, সেই রকমগুলোকে বারবার করে প্র্যাকটিস করতে হবে। করলে কিন্তু অঙ্কের টাইপ মনে পড়বে। যেরকম কোনো একটা গুডস মাল 10% কমলো, আবার 10% বাড়লো, তাহলে তার টোটাল কত পার্সেন্ট বাড়লো কমলো, এরকম অঙ্ক আসতে পারে। এরকম যখন আসবে, বা কোনো একটা সংখ্যা প্রথমে 10% বাড়লো, পরে আবার 10% বাড়লো,
পরে আবার 10% বাড়লো, তাহলে তার কত বাড়লো টোটাল? এরকম যখন হবে দেখবে মুখস্থ হয়ে যাবে, তাহলে কত বাড়লো? 21% বাড়বে তোমার। ঠিক আছে, আবার যদি 20% করে বাড়ে তাহলে 44% বেড়ে যাবে টোটালের সঙ্গে। এরকম যদি মনে করো 30% বাড়ছে, তাহলে বেড়ে যাবে হচ্ছে 66% বাড়বে, তাহলে অ্যান্সার 66%। এগুলো আমি এখন করছি না, এইরকমভাবে তোমার মনের মধ্যে হয়ে যাবে, তুমি তখন না দেখে অ্যান্সার করতে পারবে। এইরকম অঙ্ক যদি তোমার পরীক্ষাতে কমন আসে, তোমার চাকরি পেতে তোমার কোনো বাধা রইল না। তাই আমাদের দুজন অঙ্কের টিচার কিন্তু তোমাদের অঙ্ক করাবেন, তো আশা করি কোনো প্রবলেম হবে না, কোনো প্রবলেম হবারই কথা না। কিন্তু চেষ্টা করতে হবে, বারবার করে চেষ্টা করতে হবে। এই বারবার কথাটা আমি কেন বলছি, বারবার করে করে মাথার মধ্যে গেঁথে ফেলতে হবে যে আমি পারি না, বুঝি না, মানে মানে আমি পারি না, বুঝি না, এসব করলে কিন্তু জগতে চাকরি হবে না। তোমাকে পারতেই হবে, তোমাকে বুঝতেই হবে। ঠিক আছে, আচ্ছা, আমি তখন ছেলেদের কথা বলেছি যে ছেলেদের বিয়ে হবে না, কিন্তু মেয়েদের কথা তোমাদের একবার বলা দরকার। মেয়েদের কেন বলছি চাকরি পেতে হবে? আচ্ছা, এই যে আমাদের দেশ যখন স্বাধীন হয়েছিল, আমাদের দেশ যখন স্বাধীন হয়েছিল, তখন স্বাধীনতার সময় তুমি একটা খেয়াল করো তো, যারা স্বাধীনতার জন্য সংগ্রাম করেছিল, কারা করেছিল? দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, নেতাজি সুভাষচন্দ্র বোস, মহাত্মা গান্ধী, তারপর হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল, এইরকম বিখ্যাত ব্যক্তিরা কিন্তু সংগ্রাম সঙ্গে জড়িত। আরও কত, মানে লাল বাহাদুর, মানে সরি, বিপিন চন্দ্র পাল, বা বাল গঙ্গাধর তিলক, ঋষি অরবিন্দু, কত লোকের লোকের মানে মহাপুরুষের নাম বলবো, তারা সবাই রিলেটেড ছিল। আচ্ছা বলো তো, এদের মধ্যে কেউ কি গরিব মানুষ ছিল? এদের মধ্যে কেউ গরিব মানুষ ছিল? এদের মধ্যে কেউ গরিব ছিল না। গরিবরা কেউ কিন্তু স্বাধীনতা সংগ্রামে সেইভাবে অংশগ্রহণ করিনি। কেন করিনি? কারণ তাদের স্বাধীনতাটা বড় ছিল না, তাদের দুমুঠো খাওয়ার দরকার ছিল, তারা খেতে পারলেই হতো। তারা এর মধ্যে যায়নি, যারা গেছে সম্মানের জন্য, তারা কিন্তু লড়াই করেছিল। সিআর দাস জমিদার ছিলেন, তারা লড়াই করেছে। কেন? কারণ সম্মানটা মানুষের কাছে সব থেকে বড়, সম্মান সব থেকে বড়। এই সম্মানটা, আজকে আমি মেয়েদের কথা বলছি, মেয়েরা যদি চাকরিটা পায়, তাহলে ওদের যে সম্মান তৈরি হলো, সেই সম্মান কিন্তু তার কোনো টাকা পয়সা দিয়ে হিসেব হয় না। তারা নিজের পায়ে দাঁড়াবে, নিজের পায়ে তারা দাঁড়াবে, সংগ্রাম কোনো তারা নিজের পায়ে দাঁড়াবে, বাবা মাকে সাহায্য করবে, সংসারকে তারা উন্নত করবে। তাই কোনোদিনও চাকরি মানে মেয়েদের কাছে স্বাধীনতার সংগ্রাম। এমনও হয় যে তুমি মনে করো তার হাজব্যান্ড তাকে টাকা দিচ্ছে তার শ্বশুরবাড়ি থেকে দেওয়ার জন্য, তার আবার কোনো দিন যদি জিজ্ঞেস করে তোমাকে যে টাকাটা দিয়েছিলাম তোমাকে সব খরচ হয়েছে, তখন কিন্তু তার ওয়াইফের খুব গায়ে লাগে, কষ্ট হয়। তার বাবাকে একটা স্বাধীনভাবে কিছু কিনে দিতে পারে না, তার ভাই থাকলে ভাইকে দিতে পারে না, তার মাকে দিতে পারে না, ঠিক করে যত্ন করতে পারে না, এইসব অনেক রকমের প্রবলেম হয়। এর থেকে বাঁচার জন্য মেয়েরা খাবারের জন্য কিন্তু খুব কম মেয়ে আছে চাকরির জন্য, তারা সংগ্রাম করে স্বাধীনতার জন্য, নিজেকে বেঁচে থাকার জন্য, নিজের পায়ে দাঁড়ানোর জন্য, মা বাবা দেখার জন্য। এটা মেয়েদের জন্য। আর ছেলেদের কথা কি বলবো, ছেলেদের কথা বলে শেষ কর। ছেলেদের তো চারদিকে বিপদ। ছেলেদের বাদিক থেকে কোনো পাওনাদার থাকলে তারা আক্রমণ করছে, ডান দিক থেকে বাবা মা বলছে আর মানে কতদিনের বেকার বেকার কাটাবি, সামনের দিক থেকে কোনো যদি নিজের লোক থাকে, মানে কাউকে যদি ভালোবাসো, সে সামনের দিক থেকে আক্রমণ করছে, আর পিছনে দেওয়াল, যাওয়ার রাস্তা নেই। ছেলেদের তো অবস্থা সে কুত্তার হালের মতন অবস্থা, মানে উপায় নেই, বেঁচে থাকাটা কঠিন হয়ে যায় তখন। আর শিক্ষিত হয়ে চাকরি না পেয়ে, কোনো রোজগার না করে, অনেস্ট ইনকাম না করতে পারলে খুব অবস্থা খারাপ হয়ে যায়। তাই চাকরি দুজনেরই দরকার, ছেলে বা মেয়ে। কারণ আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। ওকে, আমি ছেলে মেয়ে আলাদা করে না, এই এখানে কোনো কিন্তু সিন ক্রিয়েট করার কথা কাউকে বলছি না, অমুক কার্ড বন্ধ করো তমুক কার্ড, এইগুলো ব্যাপার না, যে যার কথা বলতে পারে। আমি যদি তোমাদের কোনো কিছু বলি খারাপ লাগে, সেটাও আমাকে বলবে, কেন বলবে না? স্যার হয়ে কি সবসময় আমি ঠিক কথা বলবো এমন কোনো মানে নেই। আমার অভিজ্ঞতা দিয়ে কথা বলি, আমার জীবন সংগ্রাম দিয়ে কথা বলি, আমার লড়াইয়ের ইতিহাস দিয়ে কথা বলি তোমাদের। আমার যেটা মনে হয় সেটা বলতে চাই, সেটা দেখে আমার স্টুডেন্টরা যদি একটু অনুপ্রাণিত হয়, তাহলে আমার সেটা সার্থকতা। সেই জন্যই আমি এই কাজটা মন দিয়ে করি। ওকে, তাই ছেলে মেয়ে আলাদা করে নয়, দুজনের চাকরির দরকার। কেন দরকার সেটা তো আমি বুঝিয়ে দিলাম। ছেলেদের বেঁচে থাকার জন্য দরকার, আর মেয়েদের স্বাধীনতার জন্য বেসিক্যালি দরকার। স্বাধীনতাহীনতায় কেউ বাঁচতে পারে না। আশা করি আমার সব কথা বুঝতে পেরেছো।
তাই তাই এই যে ব্যাপারগুলো এবার আমি সায়েন্স ইয়েগুলো বললাম। এবার আমি বাকিটা যে কথা তোমায় বলবো সেটা হচ্ছে যে সিম্পল কথা। সিম্পল হচ্ছে কি, যে কিভাবে তুমি ম্যানেজ করবে। এবার তুমি ম্যানেজটা কিভাবে করবে, তুমি কিভাবে এই পড়ার টাইম ম্যানেজ করবে, এটা আমি একবার বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা। এই পড়ার টাইম ম্যানেজ করার জন্য আমাদের অনেক রকমের প্রবলেম আছে। কি প্রবলেম আছে দেখো, দেখো রিলেটিভ রিলেটিভ ইনজুরি, যাকে আমি বলি রিলেটিভ ইনজুরি বলি। কেন বলছি দেখো, রিলেটিভ ইনজুরি। আচ্ছা, 2 নম্বর হচ্ছে, আচ্ছা 1 নম্বর দিচ্ছি রিলেটিভ ইনজুরি, 2 নম্বর হচ্ছে পারিবারিক পারিবারিক অবস্থা। আচ্ছা 3 নম্বর হচ্ছে সামাজিক অবস্থান। সামাজিক অবস্থান। আচ্ছা এবার দেখো, এই যে ম্যানেজ, তুমি পড়তে চাইছো, তুমি কিন্তু টাইম পাচ্ছ না পড়তে। তুমি পড়তে চাইছো কিন্তু তুমি পড়ার টাইম পাচ্ছ না। কি করে না, তোমার অসুবিধাটা দেখো। এই যে তোমার রিলেটিভরা যারা আছে না, তুমি হয়তো টাকা মানে বিটেক করেছো বা তুমি গ্রাজুয়েশন করেছো, এই যে তোমার রিলেটিভরা 3 বেলা তোমায় কিন্তু খোঁচা দিচ্ছে, কেউ তোমাকে ছাড়ছে না। কিরে দিদি এখনো চাকরি পেলে না, কিরে দাদা এখনো চাকরি পেলে না। এবার তোমার মাসি বা পিসি হয়তো তোমার বাড়িতে বেড়াতে এলো, সন্ধ্যেবেলা যখন একসঙ্গে খাবে বা রাত্রিবেলা খাবে, তোমার একসঙ্গে বলে কিরে তুই কি চাকরি পেলি না পেলে না, তখন তুমি সে অসহায় মুখ নিয়ে তাকে বলতে হয়। আর সব সময় তোমাকে হেও করবে, কি করছিস, এত বড় হয়েছিস চাকরি পাচ্ছিস না, এই রকম। বুঝেছো তো, এইরকম মেন্টাল অ্যাবিলিটি তৈরি হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই রিলেটিভরা কিন্তু রিলেটিভ ত্যাগ করতে হবে। রিলেটিভদের সঙ্গে থাকা এখন দরকার নেই, কারণ জগতে এই রিলেটিভরা তোমাকে কিন্তু কান ভাঙানি করে তোমার মায়ের মানে বাবার সঙ্গে অনেক রকমের মানে খারাপ যুক্তি এসব দেবে। তাই রিলেটিভ থেকে দূরে থাকতে হবে, না থাকলে কিন্তু তোমার চাকরি পাওয়ার প্রবণতা কমে যাবে। নিজেকে একটু গুটিয়ে নিতে হবে, নিজেকে গুটিয়ে জায়গাটা কমাতে হবে। কেউ ফোন করলে ধরার দরকার নেই, ফোন তো আর দরকারে করে ধরার দরকার নেই মিন্স কি, কাজের ফোনগুলো ধরো। আর নাহলে অবান্তর ফোন করে খেজুরে গল্প করার মতো সময়ই তোমার হাতে নেই। এটা ভাবো, তুমি যদি গল্প করো অন্য কেউ কিন্তু বেশি করে পড়ে নেবে, তা তুমি কেন করবে সেই আত্মঘাতী কাজটা। আশা করি আমার কথা বুঝতে পেরেছো তোমরা। এবার চলে আসি পারিবারিক অবস্থা। অনেকে দেখবে আর্থিক অবস্থা খুব খারাপ হয়, আর্থিক অবস্থা খুব খারাপ, মানে এই ফিনান্সিয়াল ফ্রিডম না থাকার জন্য তার বাবা মা সবসময় তাকে গালাগালি দেয়, তাকে অনেক রকম অপবাদ সহ্য করতে হয়। তারা দেখা গেল পার্ট টাইম কাজ করতে পারো, করে কিন্তু নিজেদেরকে পারফর্ম করতে শুরু করো। আর বাড়ি, আর একটা কথা বুদ্ধি দিই আমি, যদি তোমার বাবা মা সক্ষম হয়, যদি তোমার দাদা ভাই সক্ষম হয়, তাহলে বাড়ির কাজ একটু কম করো। বাড়িতে যেহেতু বেশি কাজ করবে, সে তত কিন্তু তার মানে তার কিন্তু মানে ফল্ট হবে। আর যত ফল্ট হবে বাড়িতে গালাগালি বকাবকি তোমাকেই করতে হবে। তাই একটু নিজেকে গুটিয়ে নাও, একটু গুটিয়ে নাও। এই কথাগুলো যেন আবার সাউন্ড দিয়ে শুনো না, তাহলে হয় তোমার মা বাবা শুনে আমাকে খারাপ বলবে। আমি কি বুদ্ধি দিচ্ছি বুঝে, একটু সেলফিশ হও নিজে। কি সেলফিশ হবে, যা নিজেকে একটু আলাদা করো, গুটিয়ে নাও সমাজের থেকে, পরিবার থেকে নিয়ে তোমার পড়ার টাইমটা বেশি দাও। আর সেটা নিয়ে তুমি যেন আবার রিল দেখো না, তুমি আবার মোবাইল দেখে দেখে টাইম নষ্ট করো না, ফেসবুক বা এসব। তুমি যেটা করবে, নিজের কাজের জন্য তুমি কি সময়টাকে বের করতে হবে। এই সময়টা বের করাই হচ্ছে সব থেকে বড় কথা, এই সময়। তার জন্য এই পারিবারিক ব্যাপারটা বললাম, এই রিলেটিভ ইনজুরি বললাম, আর সামাজিক অবস্থান বললাম। সামাজিক অবস্থা মানে কি, তুমি রাস্তাতে হেঁটে যাচ্ছ, তোমার কাকু বা জেঠু বলছে, এ বাবাই তুই চাকরি পেলে না এখন, কিরে চাকরি আর কবে পাবি, আর তো হবে না চাকরি, এরকমভাবে বলতো। মা এত কষ্ট করছে, মানে সব যেন ওই কাকু জেঠু ওদেরই মানে গায়ে লাগে। তখন তুমি বললে না আমি পাইনি কাকু, আমার হচ্ছে, চেষ্টা করছি, ভদ্রেশ্বরে পড়তে যাচ্ছি বা অমুক। তখন তুমি বলবে আর কতকাল পড়বি, এভাবে তো আর হয় না, এরকমভাবে তোমায় বলবে। তখন তোমার খুব খারাপ লাগবে, তোমার কষ্ট হবে। কিন্তু যখন তুমি চাকরি পাবে, ওই রাস্তা দিয়ে যখন তুমি হাঁটবে, তখন কিন্তু তোমায় ওরা ডেকেও জিজ্ঞেস করবে না, তোমার অন্য রাস্তা দিয়ে হাঁটবে। আর তোমার ওই অসহায় মুখ যখন দেখতো, ওদের রসগোল্লা খাওয়ার থেকে ওর বেশি ভালো লাগতো সেটা। বুঝেছো? তাই এইসব মানুষদের থেকে দূরে থাকো, এখন নিজেকে গুটিয়ে ফেলো। এখন কিন্তু দরকার নেই কোনো বন্ধু বান্ধব, কারোর দরকার নেই এখন, নিজে দরকার নেই কোনো বন্ধু বান্ধব। কেউ তোমাকে মানে পড়ার হেল্প করবে না, তুমি নিজে সেরা চেষ্টাটা করতে হবে। এটা যদি করতে পারো, তাহলে জীবনে তোমার পক্ষে সায় দেবে। আর না হলে কিন্তু তুমি হেরে যাবে জীবনে। তা তুমি তো হারতে আসোনি, তুমি তো জিততে এসেছো। তোমার সর্বোত্তম শক্তি তুমি কাজে লাগাতেই হবে। তার জন্য যা রিসোর্সের দরকার সব কিন্তু দিচ্ছি।
আচ্ছা মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা আমি যে কথাগুলো বলছি তোমরা কি সব বুঝতে পারছো? তোমাদের বোরিং লাগছে না তো ক্লাসে? একবার জানিয়ে দাও, আমি আমার কথা বলছি মন থেকে। আচ্ছা, তো আশা করি বুঝতে পারলে। এবার আমার কি হবে, এবার এবার আমি যে কথাটা বলি, এবার চাকরি পাওয়ার জন্য এবার আমি যে স্ট্র্যাটেজিটা ফলো করতে বলছি শোনো। চাকরি পাওয়ার জন্য মনে করো আমি একটা পাহাড়ে উঠবো, এরকম এরকম একটা পাহাড়ে এরকমই থাকে, তো এরকম এরকম পাহাড় থাকছে, তো পাহাড়ের বেস যদি এরকম এটা এটা পাহাড়ের বেস মনে করো, এটা পাহাড়ের বেস মনে করো। তো চাকরি পেতে গেলে এবার পাহাড়ে ওঠার কিন্তু এরকম সোজা এরকম রাস্তাও থাকে, কখনো কখনো সম্ভব এরকমভাবে। এখানে যদি 1,000 লোক যদি এরকম সোজা উঠতে যায়, দেখা গেল একজন সফল হয় এরকম উঠতে গিয়ে, একজন সফল হয়। কিন্তু এরকমভাবে যদি পাহাড়ের গায়ে বেঁকে 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 যদি এরকম গাড়ি ওঠে না, এরম উঠলে কিন্তু 99% লোক সফল হতে পারে। তাই চাকরি পাওয়ার জন্য এই রাস্তা অবলম্বন করলে কিন্তু হবে না। চাকরি পাওয়ার জন্য নিজেকে মজবুত করতে হবে, নিজেকে মজবুত করতে হবে চাকরি পাওয়ার জন্য। আর এতটাই মজবুত করতে হবে, এতটাই নিজেকে বড় করতে হবে, এতটাই নিজেকে সেরা করতে হবে, অন্যরা তোমার কাছে মাইক্রোস্কোপিক হয়ে যাবে, ছোট হয়ে যাবে তোমার কাছে। তোমাকে কাউকে ডাউন করার দরকার নেই, কাউকে ডাউন করার দরকার নেই। তুমি নিজে উন্নত হও, নিজে বড় হও, নিজের ক্যারিশমা দেখাও, দেখে অন্যকে তুমি ডমিনেট করো। এটাই হচ্ছে সব থেকে সেরা স্ট্র্যাটেজি জীবনে। আমি সবসময় যে চেষ্টাটা করি লাইফে, কত চাকরি পেয়েছি, কত কিছু করেছি, চাকরি ছেড়েওছি, কিন্তু আমার জীবনে সব থেকে বড় কথা, আমি যে কাজটা করেছি সেটা ডেডিকেশন লেভেলটা 2 মাস হাই করেছি। শুধু নিজের কাজের প্রতি ফোকাস করেছি লাইফে, শুধুমাত্র কাজের প্রতি ফোকাস করেছি। এটা কিন্তু সব থেকে বড় স্ট্র্যাটেজি আমার লাইফে, যে আমি যেটা করতে চাই আমি 100% দিয়ে আমি ভালোবেসে করি। না ভালোবেসে করলে সেটা করব না, আমি আমার পক্ষে সেটা করা সম্ভব নয়। এটাই আমার স্ট্র্যাটেজি। আমার প্রত্যেকটা প্রিয় স্টুডেন্টকে আমি সেটাই সবসময় শেখাই, যে তুমি কাউকে থামাতে পারবে না, কারো থামানোর ক্ষমতা আমার, থামাতে যাবো কেন? প্রত্যেকে প্রত্যেকের মতো আপরাইজ করবে, কিন্তু তুমি এতটাই বড় হও, এতটাই বড় হও, অন্যরা তোমার কাছে মাইক্রোস্কোপিক হয়ে যাবে, তাদের তাদের লিলিপুট হয়ে যাবে তোমার কাছে। তুমি নিজেকে উন্নত করতে হবে। এই উন্নত করার খিদে, উন্নত করার শেখা, উন্নত করার কৌশল তোমাকে একদিন বড় জায়গায় পৌঁছতে সাহায্য করবে। এটাই জীবনের শিক্ষণীয়। এগুলোই একজন স্যার হিসেবে একজন স্টুডেন্টকে শেখানো দরকার। তাই আমি কি বলছি বলো তো, আজকে তুমি তোমার সেরাটুকু দাও, সব থেকে সেরাটুকু দিয়ে হেরে গেলেও তুমি মনকে বোঝাতে পারবে আমি সেরাটুকু দিয়েছিলাম বস, কিন্তু আমি জিততে পারলাম না লাইফে। তার জন্য দুঃখ তোমার হবে না গো, তুমি কিন্তু মনকে বোঝাতে পারবে কি আছে। আমি সেটাই বলি, এ জীবন এরকমই, সেরাটুকু দিতে হবে, কোনো কম্প্রোমাইজ করতে নেই এখানে। কম্প্রোমাইজ করেছো কি তুমি হারিয়ে গেলে, এটাই হচ্ছে কথা। পাড়ার মোড়ে গিয়ে যে কথাটা বলবো সেই কথাটা ক্লাসরুমে বলা সম্ভব নয়। কেন? পাড়ার মোড়ে অনেক লোক থাকবে, সেখানে তো চাকরি পাওয়ার ক্যান্ডিডেট সবাই থাকবে না, কিন্তু যারা তোমরা আমার সামনে রয়েছো প্রত্যেকে তো চাকরির জন্য লড়াই করছো। এটা কিন্তু সহজ কথা নয় বস। এখানে লড়াই করতে গেলে জিততে হবে, এগোতে হবে। এটাই সব থেকে বড় স্ট্র্যাটেজি। ঠিক আছে? তোমরা যদি আজকে আমার সাথে সাথে, তোমাকে একটা মনের মধ্যে একটা দাগ কাটতে হবে, যে এমন মেসেজ করবো আজকে একটা, যে স্যার আমি চাকরি পেয়ে নিজেকে দেখাতে চাই যে আমি হারিয়ে যাইনি, আমি ফুরিয়ে যাইনি, আমার মধ্যে শক্তি ছিল, আমিও পারতাম, আমিও পেরেছি স্যার। এটাকে দেখানো দরকার আছে। এই জীবন তো অনেক লম্বা হিসেব মতো। প্রথম 20-22 বছরে কেউ তোমাকে বলে না, তোমাকে কিছু দিতে বলে না, নিতে বলে না। কেন? কারণ দায়িত্ব থাকে না তখন। যখন 20 থেকে 30-এর মধ্যে বয়স হয়ে যায়, তখন কিন্তু, তখন কী হয় বলো তো, সবাই বলে আমাকে দাও, আমাকে দাও, আমি কিছু এইসব, নিজের লোক হলে সেও চাইতে থাকে। তাই 20 থেকে 30-এর মধ্যে বিরাটভাবে পারফর্ম করতে হয়। 30 থেকে 40-এর মধ্যে আর্নিংয়ের জায়গার সময়, ঠিক আছে, তারপরে যে সময়টা থাকে সেটা কিন্তু অনেকটা রিল্যাক্সের সময়। কিন্তু আমরা যারা আজকে তোমার সামনের সঙ্গে রয়েছি, তারা কিন্তু প্রত্যেকেই সেই জায়গাটাকে নিজের মতো করে তৈরি করতে পারোনি। তো আর একবার নতুন প্ল্যাটফর্ম পাচ্ছ তোমরা, এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে সেরাটুকু দাও, দেখবে তোমার যথেষ্ট ভালো হবে। ঠিক আছে? আর বেসিক বুক ফলো করবে সবাই। বেসিক বুক মানে কি? যেরকম তোমার ইংলিশের জন্য একটা বুকস, তোমার আরে ওই যে কার বইটা বলি জানো, পিকে দে সরকার। পিকে দে সরকারের বইটা খুব ভালো লাগে আমার ব্যক্তিগতভাবে, আমরাও পড়েছি। পিকে দে সরকারের বইটা খুব ভালো ইংরেজির জন্য।
আর আস্তে আস্তে বাকি বইগুলোও বলবো। পিকে দে সরকার কিনতে হবে না এখন, আজকে আগে পিকে পিডিএফ পাওয়া যায়, সেগুলো দেখো। আর এমনি প্রচুর নোটস মেটেরিয়াল আমরা দিতে থাকবো। আচ্ছা, তো আমার এই কথাগুলো তোমাদের কেমন লাগলো জানি না, আমি আপাতত এই কথাগুলো বলে শেষ করছি। আর আমাদের এরপরে যে ক্লাসটা হবে সেটা হচ্ছে তোমাদের ম্যাডাম চলে এসেছেন, পুনম ম্যাডাম, উনি তোমাদেরকে ইংলিশ ক্লাস করাবেন। উনি খুব ভালো ইংলিশ ক্লাস করান এবং যেভাবে করাবেন সেভাবেই তোমরা করবে। অনেক গাইড করবেন উনি, অনেক মানে পাবলিক সার্ভিস কমিশনের ক্লাস করিয়েছেন বা আরও যেসব ক্লাসগুলো উনি করিয়েছেন। ঠিক আছে, তো চিন্তা করো না, তোমরা নিজেদের লড়াইয়ে নামো। আজ তোমাদের জীবনের যাত্রাপথের প্রথম দিন। যদি তোমরা ভালোবাসো আমাদেরকে, আমাদের সঙ্গে থেকে তোমাদের জীবনের সংগ্রামের সঙ্গে আমরা সাথী হচ্ছি, আমরা তোমাদেরকে নিয়ে এগোতে চাই। ঠিক আছে, ঠিক আছে, আমি প্রত্যেকের মেসেজও টুকটাক করে পড়েছি। সোনালি কি বলছো যে ইয়েস স্যার, আই হ্যাভ 2 kids, বাট স্যার আই প্রমিসড আই উইল ট্রাই টু grab the opportunity. I am very lucky that I have very supportive family. Bah, good, খুব ভালো। I have obey your guideline. Please kindly motivate me. Motivate, আমি একবার তোমরা হয়তো কোথাও ভুল করছো, আমি কিন্তু একটাও কোনো রকম মোটিভেটিং কথা বলি না কখনো। আমি প্র্যাকটিক্যাল কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি, বাস্তব কথা, যে কথাগুলো তোমাদের থেকে শিখেছি, যে কথাগুলো তোমাদের মতো কোনো স্টুডেন্ট আমাকে শিখিয়েছে, সেই কথাগুলোর প্রতিফলন তোমাদের মধ্যে ঘটাই, যাতে তুমি সেগুলো শিখে ভুল না করে এগোতে পারো। এটাই তো আমাদের রোজ নাম চাওয়া উচিত, আর সেটাই কিন্তু আমরা করি। সুতরাং চলার পথে বাধা আসবে, কঠিন বাধা আসবে, সিচুয়েশন বড্ড বাজে হয়ে যাবে, তার মধ্যে থেকেও কিন্তু সংগ্রামে টিকে থাকতে হবে। আর তার জন্য রেগুলার ওয়াইজ পড়া করতে হবে। আর তোমাদের আর একটা কথা লাস্ট বলি আমি, যেটা হচ্ছে কেউ যদি মনে করো দিনে 10 ঘন্টা পড়ছো, তাহলে 7 দিনে কত ঘন্টা হচ্ছে? 70 ঘন্টা হচ্ছে 7 দিনে। তাহলে 7 দিনে 70 ঘন্টা। আর যদি এই 70 ঘন্টা ইনটু যদি 4 সপ্তাহ ধরি আমি, মোটামুটি 4 7 28, 280 আওয়ার তুমি পড়ছো। ঠিক আছে, 10 ঘন্টা করে। এবার বিভিন্ন রকম পড়বে। এবার আমি যদি এখানে তোমাকে দেখাই যে তুমি যদি রেগুলার যদি পড়ো, রেগুলার যদি তুমি 10 ঘন্টা পড়ো, মানে বিরাট ব্যাপার হয়ে যাবে, তোমার রিভলিউশন ঘটে যাবে। এরকম যদি নাও পারো, রেগুলার যদি 5 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা যেমন পারো তেমন পড়ো। আমি যেটা বলতে চাইলাম সেটা হচ্ছে, কেউ মনে করো একদিন 10 ঘন্টা পড়লো, পরের দিন 5 ঘন্টা পড়লো, তারপর দিন 7 ঘন্টা পড়লো, তারপরের দিন পড়লো না, তারপরের দিন পড়লো না, তাহলে এর কিন্তু কোনো দাম নেই জানো। একটা রেগুলার পড়াশুনোর যে দাম, আর একদিন অল্প পড়লাম, আর একদিন বিরাট পড়ে ফেললাম, ওরকম কিন্তু কিছু করো না। তোমরা রেগুলারিটি, একটা রেগুলারিটি মানো, রেগুলারিটি এই জিনিসটাকে তোমরা একটু মানো। এটা যদি মানো, তোমার চাকরি পাওয়ার অ্যাডভান্সনেস অনেকটা বেড়ে যাবে। ওকে, আচ্ছা আরেকবার বলি, এই যে আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এই লিঙ্কতেই ক্লাস করো। আচ্ছা ম্যাডাম, তোমাদের এখন ইংলিশ ক্লাস শুরু করছে তো, আর তোমাদের যাবতীয় জিজ্ঞাসা যা থাকে না, তোমরা শেষে করবে। আজ এই ক্লাসটা হয়ে যাক প্রথমে, তারপরে তোমরা বলবে কিভাবে ক্লাস করতে হবে, কি করতে হবে। কোনো রকম প্রবলেম হলে আমাদের আলাদা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেটা দেবে, বা তোমাদের যাবতীয় ডাউট হলে কোথায় কি অসুবিধা হবে আমরা সব বলে দেবো, কোনো অসুবিধা হবে না, চিন্তা করার দরকার নেই। শুধু ক্লাসগুলো মন দিয়ে করো। ওকে, তাহলে আমি আজকে বিজ্ঞান করছি, আমার পরে ম্যাডাম চলে এসেছেন, উনি তোমাদেরকে ক্লাস করাবেন। ঠিক আছে, তাহলে ওকে শুরু করে দাও। তুমি কি বোর্ডে করাবে না এমনি? আচ্ছা ঠিক আছে, তাহলে রেডি করে নাও। আচ্ছা ইনি হচ্ছে তোমাদের পুনম ম্যাডাম, ইনি তোমাদের ইংলিশ পার্টটা করাবেন। ঠিক আছে, আস্তে আস্তে সবার সঙ্গে আমরা পরিচিত হব। তো আজকে ওনার প্রথম ক্লাস, উনি তোমাদের সঙ্গে ক্লাসে চলে যাবেন। ঠিক আছে, তাহলে করাও শুরু করি। ঠিক আছে, হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো।
আর আমি স্যার তো এই কিছুক্ষণ আগেই তো বলেই দিলেন আমার ইন্ট্রোডাকশনটা, তাও আমি নিজে একটুখানি বলে নিচ্ছি। আমার নাম পুনম, আমি তোমাদের আজকে থেকে হচ্ছে তোমাদের সঙ্গে আমি আজকে থেকে থাকবো হচ্ছে যতদিন না তোমাদের আর কি এক্সামটা টিল এক্সাম ডেট পর্যন্ত, মানে এক্সামের পরেও আমরা গাইড করে যাব, ঠিক আছে? তো আমি বেসিক্যালি যে মানে আর কি সাবজেক্টটা পড়াবো ওটা হচ্ছে ইংলিশ, ঠিক আছে? তো আজকে তোমাদের প্রথম ইংলিশের ইন্ট্রোডাকশন ক্লাসটা আজকে আমাদের শুরু হতে চলেছে। তো আমি একটু এই ব্যাপারে একটুখানি বলে রাখি, তোমরা এখানে এই ব্যাচে অনেকেই আছো যেরকম বহু আগে এই ইংলিশের এই যে লিটারেচার বা সাহিত্য এই যে ব্যাপারগুলো, এগুলো তোমরা অনেকেই এরকম আছো যে বহু যুগ আগে মানে পড়ে এসেছো, ঠিক আছে, ভুলে গেছো এই ব্যাপারটা। এখানে এমন কিছুও মানে বিশাল মানে যে ইউপিএসসি লেভেলের কোশ্চেন এখানে আসে না, ঠিক আছে? প্রথম কথা, আমরা আগে যে লাস্ট বিগত বছরের যে কোশ্চেন কিরকম এসেছে গ্রাম পঞ্চায়েত থেকে সেগুলো আমরা ধীরে ধীরে আমরা সলভ করব, তারপরে চ্যাপ্টার ওয়াইজ সমস্তটা সলভ হবে, ঠিক আছে? তোমাদের ওই দেখো সেই স্কুল লেভেলে যেটা আমাদের যে ক্লাস 8 তারপরে 10 মাধ্যমিক লেভেলে যেরকম টাইপের তোমাদের যে ইংলিশের যে গ্রামার পোর্শনটা যেরকম আসতো, ঠিক আছে, এখানেও ওই সেম সিলেবাসটা এই রকমই আসতে চলেছে, ঠিক আছে? যেহেতু মানে এখনো তো ফুল নোটিফিকেশনটা পাবলিশ হয়নি, ঠিক আছে, খুব শীঘ্রই ফুল তোমাদের গ্রাম পঞ্চায়েতের ফুল নোটিফিকেশনটা এসে গেলেই ওখানে তোমরা নিজেরাই দেখতে পাবে যে কিরকম ইংলিশের সিলেবাস কিরকম করেছে, ঠিক আছে? আচ্ছা, তোমরা সবাই ক্লাসের জন্য সবাই রেডি তো? একবার কমেন্ট সেকশনে জানিয়ে দেবে যে অডিও ভিডিও অল ক্লিয়ার আছে। যে তোমরা কিন্তু আরেকটা জিনিস একটু বলে রাখি, যেহেতু তোমরা সবাই অনলাইন মিডিয়ায় যেহেতু যুক্ত আছো, তো আমরা তো এখানে বুঝতে পারছি না যে তোমরা কতটা কি বুঝতে পারছো কি পাচ্ছ না আমাদের কথাগুলো। তো তোমাদের যেটা বলার যে অবশ্যই করে তোমরা যে জায়গাটা যে পোর্শনটা তোমরা বুঝতে পারবে না একটু কমেন্ট সেকশনে জাস্ট জানাবে, অবশ্যই কিন্তু জানিও, ঠিক আছে? এর পরেও ক্লাস রিলেটেড কোনো যদি কিছু ইস্যু যদি থাকে, কোনো কিছু সমস্যা যদি তোমরা ফেস করে থাকো, ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের যে হোয়াটসঅ্যাপ করতে পারো বা আমাদের কল ওভার দ্য ফোন আমাদের কলও করতে পারো, ঠিক আছে? 882000 এখানে তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ 882000222385 যে নাম্বারটা যেটা আছে ওটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। ওখানে তোমরা কিন্তু নিজেদের যা কোয়ারি থাকবে সেগুলো জানাতে পারবে, বা আমাদের ফ্যাকাল্টির সঙ্গে যদি কোনো কিছু কথা বলতে হয় কারোর সঙ্গে সেখানেও তোমরা কল করতে পারো, ঠিক আছে? তো চলো, আমি আজকে প্রথম দিন একটু সবাই রেডি হয়ে গেছো, এই তো অনেকেই তো মেসেজ করছো, তোমাদের কিন্তু মেসেজিংটা কিন্তু খুব জরুরি, কমেন্ট সেকশনে কিন্তু সবাই কিন্তু মেসেজটা করবে আর অ্যাটেন্টিভলি ক্লাসটা করবে খুব মনোযোগ সহকারে, কারণ তোমরা নিজেরা যতক্ষণ না বুঝতে পারবে আলটিমেটলি পরীক্ষাটা কিন্তু তোমাদেরই দিতে হবে। আমরা আমাদের তরফ থেকে 100% সাপোর্ট দেব, ঠিক আছে, কিন্তু ওই শেষ যেটা তোমাদের আলটিমেটলি পরীক্ষাটা তোমাদের যেহেতু নিজেকেই যেহেতু দিতে হবে, তো সেই জন্য মানে এই যে ক্লাসটা তোমরা কোন জায়গাটা পার্টিকুলার বুঝতে পারছো না অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে, ওকে? চলো, হ্যাঁ, এই সমস্ত ক্লাস রেকর্ডেড থাকবে, তোমরা এই আজকে লাইভ ক্লাসের পরও এই ক্লাসটা তোমরা পরেও তোমরা দেখতে পাবে আবার, ঠিক আছে? তোমাদের দেখবে। আচ্ছা, আমি আরেকটুখানি বলে রাখি, তোমাদের তো এখন ক্লাসরুম অ্যাপের মাধ্যমে ক্লাসটা হচ্ছে, তো দেখবে ওখানে এই যে আমাদের যে ক্লাস রিলেটেড আমরা তো ধরো বিভিন্ন পিডিএফ দেখিয়ে তোমাদের ক্লাস করাবো সেই যা ক্লাসে যা কিছু পিডিএফ যা কিছু শো করানো হবে সমস্তটা, তারপরে তোমাদের যে সমস্ত নোটস মেটেরিয়াল যা কিছু আছে সমস্তটা ওই ক্লাস ওয়ার্ক বলে একটা সেকশন আছে, প্রথমেই দেখবে স্ট্রিম আছে, তার পাশেই দেখবে একটা ক্লাস ওয়ার্ক বলে একটা সেকশন আছে, ঠিক আছে? ওখানে তোমরা প্রতিটা ওখানে সেকশন ওয়াইজ করা থাকবে, প্রত্যেকটা আলাদা আলাদা সাবজেক্টের আলাদা আলাদা সেকশন করা থাকবে, ওখানে কিন্তু প্রত্যেক দিনের ক্লাসের পর পিডিএফ গুলো ওখানেই আপলোড হয়ে যাবে, ওখান থেকে তোমরা পরেও দেখে নিতে পারবে, ঠিক আছে? ঠিক আছে, তাহলে সবার ক্লিয়ার হয়েছে জিনিসটা? আর কোনো কিছু ডাউট আছে যদি থেকে থাকে আমায় জিজ্ঞাসা করতে পারো, কমেন্ট সেকশনে কিন্তু জানিও, ঠিক আছে? তো চলো আমরা একটুখানি আগে একটু দেখে নিই সবার আগে যে কিরকম টাইপের এক্সামে কিরকম টাইপের বেসিক্যালি তোমাদের মানে কোশ্চেন গুলো কিরকম কোন জায়গাগুলো থেকে আসতে চলেছে বা সিলেবাসটা কি আছে, ঠিক আছে?
আচ্ছা, এক সেকেন্ড, একটুখানি তোমাদের কাছ থেকে একটু সময় চেয়ে নিচ্ছি আমি। বলছি ওটা একটুখানি পিডিএফ করে পাঠাবে। হ্যালো হ্যালো, আচ্ছা যাই হোক, যেটা তোমাদের যে সেই যেরকম তোমাদের ইংলিশে যেরকম সব ছিল, ধরো তোমাদের যে নাউন প্রোনাউন এই সব জিনিসগুলো যেগুলো ছিল এখানে ওই সেম জিনিসটাই আছে। বলছি ওটা একটুখানি পিডিএফ করে পাঠাবে, ওটা সাপোর্ট নিচ্ছে না, ডাউনলোড হচ্ছে কিন্তু কোথায় যাচ্ছে দেখতে পাচ্ছি, পিকচারেও এ করলাম, ওটা নিচ্ছে না, একটু এ করে পাঠাবে। আচ্ছা ধরো এই যে তোমাদের ধরো নাউন প্রোনাউন, আচ্ছা তোমরা শুনতে পাচ্ছো? কোনটা বলো? একদম নোটস আর ভিডিও মেটেরিয়াল সমস্তটা থাকবে, ঠিক আছে? নোটস আর ভিডিও মেটেরিয়াল যা কিছু মানে তোমাদের ক্লাস রিলেটেড যা কিছু আছে সমস্তটা তোমাদের ওই ক্লাসরুম ওই এটাতে রয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা তারপরে বলো। আচ্ছা তারপরে হচ্ছে যেটা তোমাদের আমি একটুখানি বলে নিচ্ছি জিনিসটা কি। প্রথমে যেটা তোমাদের গ্রামারের হচ্ছে, গ্রামার যে পোরশনটা, ইংলিশের যে গ্রামারের যে পোরশনটা যেটা আছে তোমাদের প্রথমেই যেটা পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ বলতে যেটা বোঝাচ্ছে, যেমন তোমাদের নাউন প্রোনাউন, তারপরে ভার্ব, টেন্স, ঠিক আছে? মনে পড়ছে? নাউন হচ্ছে, নাউনের কি বাংলা অর্থ কি? বিশেষ্য, তাই তো? প্রোনাউন বিশেষণ, তাই তো? তারপরে হচ্ছে আর্টিকেল, প্রিপোজিশন, এই জায়গাগুলো থেকে মূলত, হ্যাঁ আর্টিকেল প্রিপোজিশন। তারপরে হচ্ছে আর একটা জায়গা যেটা তোমাদের একটু পড়তে হবে, আমি ডেলি বেসিসে যখন তোমাদের ক্লাসগুলো যখন হবে, প্রত্যেক দিন যখন ইংলিশ ক্লাস যেগুলো থাকবে, যেদিন যেদিন ইংলিশ ক্লাস তোমাদের থাকবে সেই দিনকে কি করে দেওয়া, সেদিনকে হবে কি একটা করে ক্লাস হবে, ক্লাসের পরপরই হচ্ছে তোমাদের ভোক্যাবের একটা করে হচ্ছে সেট তোমাদের দেওয়া হবে, ঠিক আছে? ভোক্যাবুলারি বলতে এবার কি বোঝায় মনে পড়ছে? সেই ছোটবেলায় বাংলায় যেটা সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ যেগুলো পড়ানো হয়েছিল, সেই সমার্থক শব্দের ইংলিশে যেটা আসবে সিনোনিম যেটাকে বলে, আর বিপরীতার্থক শব্দ যেটাকে বলা হয় সেটাকে বলা হচ্ছে কি অ্যান্টোনিম, ঠিক আছে? এবার হ্যাঁ হ্যাঁ প্রিন্ট করতে পারবে, নোটস গুলো সমস্তটাই প্রিন্ট করতে পারবে, ঠিক আছে? আচ্ছা এবার যাই হোক, আমি একটুখানি এবার ওই বিপরীতার্থক শব্দ, সমার্থক শব্দ, ঠিক আছে, সেইগুলো সমস্তটাই তোমাদের এখানে সব ক্লাসে সব করানো যেমন হবে, তার সঙ্গে হচ্ছে কি করানো হবে, তার সঙ্গে তোমাদের ওই সেম জিনিসটাই হচ্ছে নোটস হিসাবেও দেওয়া হবে, যেগুলো তোমাদের পড়তে হবে, ঠিক আছে? কিভাবে কি করে মনে রাখতে হয় এ হয় সমস্তটা দেখিয়ে দেওয়া হবে, ঠিক আছে? ভয় পাওয়ার কোনো কারণ নেই, যে জায়গাটা বুঝতে পারবে না অবশ্যই করে বলবে, আমি একদম বুঝিয়ে দেবো। কিন্তু ওই আবারও বলছি বারবার যে কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাবে, বা যে জায়গাটা বুঝতে পারছো না সেই জায়গাগুলো যদি মানে ক্লাসের পরও তোমরা আমার সঙ্গে ওভার দা ফোন কথা বলতে পারবে, ঠিক আছে? আচ্ছা যাই হোক, আমি আর বেশি কথা না বাড়িয়ে আমি একদম ক্লাসে চলে যাচ্ছি।
আজকে একটা ছোট্ট একটা চ্যাপ্টার তোমাদের সঙ্গে আমি ক্লাসটা করাবো, আর তার সঙ্গে আরেকটা জিনিসও দেখাবো যে কিরকম বিগত বছরে কিরকম টাইপের কোশ্চেন এসছে, সেটারও একটা একটুখানি আমরা ডিসকাস করব। আচ্ছা, যেটা হচ্ছে ইংলিশ সিলেবাস, যেটা আছে প্রথমেই, যেটা টেন্স আছে। প্রথমে কি করতে হবে, আগে সবার আগে ভার্বের বাংলা অর্থ যেটাকে বলা হয় ক্রিয়া, ঠিক আছে, ক্রিয়া, ঠিক আছে। এবার তার সঙ্গে তারপরই আছে হচ্ছে ক্রিয়ার কাল। আমরা সেই টেন্স পড়েছিলাম একদম সেই স্কুল লেভেলে, মনে পড়ছে? যেটা প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। পাস্ট টেন্স হচ্ছে কি অতীতকাল, তাই তো? প্রেজেন্ট টেন্স হচ্ছে কি বর্তমান কাল, আর ফিউচার টেন্স হচ্ছে কি ভবিষ্যৎকাল। এবার সেই একটা সেন্টেন্স বা বাক্য দেখে বুঝতে হবে যে সেটা কখন ঘটেছে, ঠিক আছে। এবার সেইগুলো থেকে ওগুলো সব ধীরে ধীরে আমরা পড়বো। এই যে এখানে যেমন এক্সাম্পল দিয়েছে, শি গোজ টু স্কুল, সে স্কুলে যায়, ঠিক আছে, সে স্কুলে যায়, শি গোজ টু স্কুল, ঠিক আছে। সিটা হচ্ছে কি, সে পুরুষের কথা মনে পড়ছে, প্রথম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ যেগুলো সব ছিল, ওইটাকেই বলা হচ্ছে কি পার্সন, তাই তো? যে এটাই সিটা তখন কি হয়ে যাবে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। যেটা সিটা হয়ে যাবে কি থার্ড পার্সন, আর সিটা কি একটা সিঙ্গুলার নাম্বার, এক বচন, ঠিক আছে। সেই জন্য এখানে কি হলো, ক্রিয়া যেটা গোজ হলো, ঠিক আছে, এস বা ইয়েস যোগ হয়। যাই হোক, আমি প্রথম দিনে আমি মানে অনেকেই এখানে আছো যারা বলবে যে এত কিছু মাথার উপর দিয়ে যাচ্ছে, বুঝতে পারছি না। ভয় পাওয়ার কোনো কারণ নেই, ধীরে ধীরে আমরা সমস্তটা শিখবো, ঠিক আছে। হাতে সময় আছে, আমরা ধীরে ধীরে এগোবো, ঠিক আছে, পুরোটা আমরা ভালোভাবে জানবো, ঠিক আছে। আচ্ছা চলো, তারপর যেটা আছে আর্টিকেল। আর্টিকেল আমরা সবাই জানি নাউনের আগে যেটা বসে, তাই তো? যেটা কি বোঝায়, এ এন আর দি, তাই তো? এ এন দি। এবার কোন জায়গায় কোনটা ব্যবহার করা হয় না, কোথায় কোনটা বসবে, সেই জিনিসগুলো জানতে হবে। তারপর আছে যেটা প্রিপোজিশন। প্রিপোজিশন অর্থাৎ প্রিপোজিশনের বাংলা কি হয়, প্রিপোজিশনের বাংলা কোনটাকে বলা হয় বল? প্রিপোজিশনের বাংলা মিনিং কি, বেঙ্গলি মিনিং, যেটা একটুখানি কমেন্ট সেকশনে জানাবে। দেখি, প্রিপোজিশন হচ্ছে কি ইন, অন, এট, বাই, উইথ, টু, ফর, কখন কোনটা বসছে সেগুলো জানতে হবে, ঠিক আছে। তারপরে যেমন টেন্স হয়ে গেলে ভার্ব করব, টেন্স করব, তার সঙ্গেই আছে হচ্ছে কি ভয়েস চেঞ্জ, ওই অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস, ঠিক আছে। আবার প্যাসিভ ভয়েস দিয়ে দিলে সেটাকে কি করে অ্যাক্টিভে কনভার্ট করতে হয়, এই জিনিসগুলো আছে। তারপর কি আছে, তারপর আছে হচ্ছে ন্যারেশন। ন্যারেশন বলতে যেটা বোঝায়, ন্যারেশন হচ্ছে মূলত এই যে আমি বক্তা, যখন আমি বক্তব্যটা রাখছি আর তোমরা হচ্ছে কি শ্রোতা, আমার কথাটা তোমরা শুনছো, শ্রোতা, তাই তো? এবার সেইটাই তোমরা এবার যখন কোনো একটা বন্ধুকে যখন বলবে আজকে ম্যাডাম এইটা বলেছিলেন, তাহলে তখন তোমরা কি হয়ে যাবে, আমার বক্তব্যটা তোমাদের মুখ দিয়ে তোমরা প্রকাশ করছো, সেটা তখন তুমি কি, তুমি একজন ন্যারেটর, ঠিক আছে। ওটাই তখন তুমি কিসে বলছো, আমি যখন ডিরেক্টলি বলছি ওটা ডিরেক্ট স্পিচ হয়ে যাচ্ছে, আমার কথাটাই তুমি যখন বলছো অন্য আর একজনকে, তখন ওটা হয়ে যাচ্ছে কি ইনডিরেক্ট স্পিচ, ঠিক আছে। বোঝা যাচ্ছে? ঠিক আছে, একটু একটু বুঝতে পারা যাচ্ছে কি? একটু কমেন্ট সেকশনে জানালে ভালো হয়। আমি এখনো কিন্তু উত্তরটা এখনো পেলাম। ভেরি গুড, অফ বয়, তাই তো? আচ্ছা, যেটা প্রিপোজিশনের বাংলা অর্থটা আমি জানতে চেয়েছিলাম, বাংলা মিনিংটা কি সেটাই। আচ্ছা, তারপরে ন্যারেশন হয়ে গেল। তারপরে হচ্ছে এই যে ভোক্যাবের পার্টটা, ভোক্যাবুলারি, যেটা তোমাদের ওই বললাম যেটা কি ছিল, যেটা হচ্ছে কি সিনোনিম। সিনোনিম বলতে কি বোঝায়, যেটাকে বলা হচ্ছে কি সমার্থক শব্দ, তাই তো? সিনোনিম হচ্ছে কি সমার্থক শব্দ। তারপরে কি আছে, তারপরে হচ্ছে কি অ্যান্টোনিম। অ্যান্টোনিম হচ্ছে কি বলেছিলাম, বিপরীতার্থক শব্দ, তাই তো? অ্যান্টোনিম হচ্ছে বিপরীতার্থক শব্দ। তারপর যেটা আছে কি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন মনে পড়ছে, যেটাকে বলা হয় এক কথায় প্রকাশ, ঠিক আছে। ধরো যেটা জলে জন্মায় সেটাকে বলা হয় কি জলজ, তাই তো? জলে জন্মায় যেটা, সেটা হচ্ছে কি জলজ। সেই জন্যই এটার আবার ইংলিশ মিনিং যেটা হবে, ঠিক আছে, সেইগুলোই এখানে জিজ্ঞেস করছে। এই যে যেমন বলেছে আ পারসন হু টেলস লাই, যে একজন মানুষ যে মিথ্যা বলে তাকে কি বলা হয় ইংলিশে, মিথ্যা, মানে বাংলায় যেটাকে বলা হয় মিথ্যাবাদী, তাই তো?
সেটাই এখানে ইংলিশে কি বলা হচ্ছে, লায়ার। ঠিক আছে, আচ্ছা তারপর যেটা আছে কি ইডিয়ামস অথবা যেটাকে বলা হয় কি ফ্রেজাল ভার্ব। আচ্ছা ইডিয়ামস বা ফ্রেজাল ভার্ব বলতে কি বোঝায়, যেটা হচ্ছে কি কমন ইডিয়ামস আর ফ্রেজাল ভার্ব, যেটাকে কি বলা হচ্ছে, এক্সাম্পল দিয়েছে কি ব্রেক দ্য আইস, মানে কি বলছে, মানে বরফ গলা। বরফ গলা বলতে মানে এটার একটা ইনার মিনিং আছে। ইনার মিনিং মানে কি বলবো, যেটাকে বলা হয় অন্তর্নিহিত একটা ব্যাখ্যা যেটার আছে। ঠিক আছে, যেরকম আমরা বলি না, একটা কথা আছে না, সেই এইখানে যেটা দিয়েছে বরফ গলছে। বরফ গলছে মানে কি, মানে কারোর মধ্যিখানে কোনো মান অভিমান চলছিল, এবার ধীরে ধীরে ধরো তাদের কথাও বন্ধ হয়ে গেছিল, হঠাৎ করে তারা কথা বলা স্টার্ট করেছে, তাহলে কি তাদের নিজেদের মধ্যে যে দ্বন্দ্বটা যেটা ছিল সেটা ধীরে ধীরে মিটছে। সেটাই এখানে বলেছে কি ব্রেক দ্য আইস। ঠিক আছে, টু স্টার্ট আ কনভারসেশন, মানে কি এবার তারা কথা বলতে আরম্ভ করেছে। তাহলে কি এটার একটা ইনার মিনিং তাহলে থাকছে, অন্তর্নিহিত ব্যাখ্যা তাহলে থাকছে। আচ্ছা তারপরে আরেকটা জিনিস যেটা তোমাদের মনে রাখতে হবে, স্পেলিং। স্পেলিং হচ্ছে বানান। ঠিক আছে, স্পেলিং হচ্ছে কি বানান, যেটাকে বলা হয়, হ্যাঁ একদম, যেটাকে বলতে পারো বাংলায় যেটাকে বলা হয় কি বাগধারা, একদম বাগধারা বলতে পারো। ঠিক আছে, আচ্ছা তোমরা কিন্তু মাঝে মাঝে একটুখানি বাংলাগুলোও কিন্তু বলতে থাকবে। ঠিক আছে, তবে তো নিজেরা বুঝতে পারবে যে এগুলো যে তোমরা যে করে এসেছো অলরেডি আগে। আচ্ছা তারপরে হচ্ছে কি স্পেলিং টেস্ট, বানান, যেটা ধরো রিসিভ, রিসিভের বা রিসিভ মানে কি এখানে যেটা দিয়েছে বিলিভ। ঠিক আছে, ধরো চারটে, ওখানে কি এটা কি এমসিকিউ পরীক্ষা, তো চারটে অপশন দিল, এবার চারটে অপশনের মধ্যে বলে দিল যে কোন জায়গাটা মেন এরারটা আছে। ঠিক আছে, যেটা কোন জায়গাটা মানে কোনটা ভুল স্পেলিং। ঠিক আছে, সেটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে। ঠিক আছে, ধরো কোনো একটা পার্টিকুলার লেটার হয়তো এদিক ওদিক করা আছে। ঠিক আছে, আচ্ছা তারপরে হয়ে গেল, এরপর হচ্ছে যেটা আছে কি সেন্টেন্স স্কিল, যেটা হচ্ছে কি বাক্য বানানো, বাক্য গঠন করা। আমরা কি জানি বাক্য কিভাবে গঠিত হয়, প্রথমে হচ্ছে কি থাকে সাবজেক্ট, অর্থাৎ কি বক্তা প্রথম থাকে। ঠিক আছে, সাবজেক্ট বা যেটাকে ভালো বাংলায় যেটাকে বলা হয় কর্তা। তারপরে কি হচ্ছে সাবজেক্ট, তারপরে হচ্ছে ভার্ব থাকে অর্থাৎ ক্রিয়া থাকে, তারপরে কি থাকে অবজেক্ট, তারপরে বাকি মানে সেন্টেন্সের মানে বাক্যের বাকি অংশটুকু কিসে থাকে, ওটা হচ্ছে কি অবজেক্টে থাকে। ঠিক আছে, এই হচ্ছে ফিল ইন দা ব্ল্যাঙ্কস। যেমন বলেছে সি এর সঙ্গে গো হবে না গোজ হবে, টু মার্কেট ডেইলি। কি বলছে, সি মানে একজন মহিলার কথা বলছে, একটা কোনো ফিমেল পার্সনের কথা বলছে, তাই তো, তার সঙ্গে গো হবে না গোজ হবে, তাহলে সে কি করছে, সে প্রত্যহ বাজারে যায়, প্রত্যহ যায়। রেগুলারের যেগুলো আমাদের কাজ, যেগুলো ধরো সে রোজ স্কুলে যাচ্ছে বা সূর্য রোজ পূর্ব দিকে উঠছে, এগুলো কি প্রাত্যহিক কাজকর্ম, তাই তো, ডেলি বেসিসে কাজগুলো হচ্ছে। এবার তার সঙ্গে কোন ভার্ব ফর্মটা বসবে, গো বসবে না গোজ বসবে, এটা বলে দাও তো আমায়, কি হবে বলো তো। কি হয়ে যাবে, ভেরি গুড, গোজ হবে একদম। সবাই একটু কমেন্ট সেকশনে জানাও, তবে তো আমি বুঝতে পারবো যে তোমরা আমার কথাগুলো বুঝতে পারছো কি পাচ্ছ না। একদম, যেটা হচ্ছে কি হয়ে যাবে, গোজ হবে। ভেরি গুড, ভেরি গুড। কারণ কি সিটা হচ্ছে সিঙ্গুলার, এক বচন, মনে পড়ছে তো, নাম্বার, নাম্বার যেটাকে বলা হয়। ঠিক আছে, সিঙ্গুলার প্লুরাল, তাই তো। এবার সেইটাই এখানে সিটা হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য কি হয়ে যাচ্ছে, শি গোজ টু মার্কেট ডেইলি, ডেইলি যায়, সে প্রত্যহ যায়, সেই জন্য এখানে এটা লেখা আছে। আচ্ছা তারপর একটা এখানে যেটা দিয়েছে, এখানে দিয়েছে হচ্ছে আর একটা জিনিস, তারপরে সেন্টেন্স কারেকশন। সেন্টেন্স কারেকশন, সেন্টেন্স কারেকশন হচ্ছে কি আইডেন্টিফাই এন্ড কারেক্টিং এরারস ইন সেন্টেন্স। আচ্ছা কি রকম সেন্টেন্স কারেকশনের ক্ষেত্রে কি রকম হয়, বলছে হি ডু নট লাইক টি, হি ডু নট লাইক টি দিয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি হি ডু নট তো হবে না,
কি হয়ে যাবে, হিটাও একটা কি, হিটা একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই তো? এবার সেটা কি, ওটা একটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের মধ্যে পড়লো, পড়ার পর এখানে তাহলে কি হয়ে যাচ্ছে, সেহেতু আমরা যেমন আগেরটাও যেরকম দেখলাম শি গোজ টু মার্কেট ডেইলি হয়ে গেল, তাহলে এখানে তখন কি হয়ে যাবে, হি ডাজন্ট লাইক টি, তাই তো? এইটা হচ্ছে কারেক্ট ফর্ম হবে, ঠিক আছে? তো এইগুলোই মেনলি হচ্ছে আসবে, এই সব জায়গাগুলো থেকেই মেন আর কি তোমাদের এই সিলেবাসটা হচ্ছে এইটা, ঠিক আছে? তোমাদের যেটা তোমাদের আর কি পরীক্ষায় যেগুলো সব আসবে এই জায়গাগুলো থেকেই। আচ্ছা, আমি একটুখানি দেখিয়ে রাখছি এরপরে কিরকম টাইপের হচ্ছে পরীক্ষায় কিরকম তোমাদের কোশ্চেন গুলো একটুখানি আমি দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও এক সেকেন্ড। বিগত বছরে 2018 অবধি যে পঞ্চায়েতে যে রিক্রুটমেন্টের যে সমস্ত এক্সাম গুলো যা হয়েছিল, ঠিক আছে, সেখানে ইংলিশ থেকে কিরকম টাইপের কোশ্চেন এসছে সেগুলো একটুখানি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, প্রথম কোশ্চেনটা দেখো, প্রথম কোশ্চেন এইটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের একটু দেখাচ্ছি, যেটা চুজ দ্য কারেক্ট সিনোনিম অফ ব্রেভ। ব্রেভের হচ্ছে কি, যে আমাদের যে ব্রেভের হচ্ছে সিনোনিম, অর্থাৎ যেটাকে কি বলা হচ্ছে, সিনোনিম হচ্ছে কি সমার্থক শব্দ, তাই তো? সমার্থক শব্দ। ব্রেভ হচ্ছে কি সাহসী, তাহলে তার সমার্থক শব্দ কি হতে পারে, তার সমার্থক শব্দ কি হতে পারে? ব্রেভ হচ্ছে কি সাহসী, তার সমার্থক শব্দ কাওয়ার্ডলি, টিমিড, কারেজিয়াস, উইক। এই রকম টাইপের কোশ্চেন। একটু কমেন্ট সেকশনে জানাবে কাওয়ার্ডলি মানে কি, যেটাকে বলা হয় কি কাপুরুষ, কাপুরুষ যে। আর টিমিড মানে কি, টিমিড হচ্ছে কি ভীরু, ভীতু বা লাজুক, এরকম মানুষকে টিমিড বলা হয়, ভীতু, ভীতু বা লাজুক মানুষকে টিমিড বলা হয়। কারেজিয়াস মানে কি, এই যে কারেজিয়াস হচ্ছে যে সাহসী উদ্যমী মানুষকে এরকম বলা হয় কারেজিয়াস। আর উইক হচ্ছে কি যে শারীরিক দিক থেকে যে দুর্বল। তাহলে এখানে কোনটা হয়ে যাবে বলো, তোমাদের কোনটা মনে হচ্ছে? যেটা সিনোনিম জানতে চেয়েছে, সিনোনিম, তাহলে কোনটা হয়ে যাবে? যেটাকে কি বলা হচ্ছে কারেজিয়াস, তাই তো? সি। চলো পরের কোশ্চেন দেখাচ্ছি। পরের কোশ্চেন দিয়েছে অ্যান্টোনিম। অ্যান্টোনিম হচ্ছে কি বিপরীতার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ, ঠিক আছে? বিপরীতার্থক শব্দ অ্যান্টোনিম। এখানে কি অ্যানসেন্ট আছে, অ্যানসেন্ট বলতে কি, যেটাকে কি বলা হয় বাংলায়, যেটাকে বলা হয় কি প্রাচীন, প্রাচীন, যেটাকে বলা হয় কি প্রাচীন, ঠিক আছে? আচ্ছা, যেটা প্রাচীন, এখানে কি আছে ওল্ড, ওল্ড মানেও কি পুরনো, পুরনোকে ওল্ড বলা হয়, তাই তো? আচ্ছা, মডার্ন হচ্ছে কি আধুনিক, তাই তো? মডার্ন কি বলা হয় তাহলে কি আধুনিক। হিস্টোরিক মানে হচ্ছে কি ঐতিহাসিক, এমন ঐতিহাসিক।
আর ট্র্যাডিশনাল মানে কি? ট্র্যাডিশনাল বলতে কি বোঝায়? মানে ঐতিহ্যপূর্ণ এরকম কিছু, ঐতিহ্যবাহী, তাই তো? ঐতিহ্যবাহী এমন। এটা তাহলে কি হয়ে যাবে বলো? অ্যানসেন্টটা কি হয়ে যাবে বলো? অ্যানসেন্টের বলেছে কি বিপরীতার্থক শব্দ। প্রাচীন, প্রাচীনের বিপরীতার্থক শব্দ তাহলে কি হয়ে যাবে? মডার্ন, তাই তো? একদম। চলো পরেরটায় যাচ্ছি, তোমরা তো খুব ভালো অ্যান্সার করছো। চলো এটা কি হয়ে যাবে? কি হয়ে যাবে? সে প্রত্যহ স্কুলে যায়। এভরিডে আছে, সে প্রত্যহ স্কুলে যায়। সে প্রত্যহ স্কুলে যায়, কি হয়ে যাবে? গো আছে, গোজ আছে, গোয়িং আছে, গান আছে। আচ্ছা, সেই ওগুলো মনে আছে? গো, তারপরে পাস্ট টেন্সে কি হয়? ওয়েন্ট, তাই তো? পাস্ট টেন্সে, প্রেজেন্ট টেন্সে গো হলো, পাস্ট টেন্সে কি হচ্ছে? ওয়েন্ট হচ্ছে, তাই তো? তারপরে কি হয়? ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল, যেটাকে কি বলা হয়? গান বলা হয়, তাই তো? গান। আর এখানে কি আছে? সে প্রত্যহ স্কুলে যায়, সে যায়, সে কি হয়ে যাবে? হি গোজ, তাই তো? গোজটা এখানে এই দেখো ফিল ইন দা ব্ল্যাঙ্কস এরকম দিয়েছে। আচ্ছা, তোমরা কিন্তু এই যে 3 নম্বরে কোন অপশনটা কারেক্ট সেই রকম করে লিখবে, কোশ্চেনের নাম্বারটা কিন্তু মেনশন করবে, আমি নালে বুঝতে পারছি না। ঠিক আছে? তোমরা কোন কোশ্চেনের কি অ্যান্সার করছো, তোমরা আগে কোশ্চেনের নাম্বারটা লিখবে। ধরো 3 নম্বর, ধরো 3 নম্বর হয়ে গেল, এরপরে আমি 4 নম্বরে যাচ্ছি। 4 নম্বরে যাচ্ছি, 4 নম্বরে গিয়ে দেখো স্পেলিং থেকে কি রকম কোশ্চেন দিয়েছে। স্পেলিং, বানান, বানান, বানান থেকে কোশ্চেন দিয়েছে। 4টে অপশন দিয়েছে, এর মধ্যে থেকে কোনটা কারেক্ট আমরা দেখে বুঝতে পারছি। ACCOMODATION, অ্যাকোমোডেশন। অ্যাকোমোডেশন বলতে যেটাকে কি বলা হয়? অ্যাকোমোডেশন মানে বাসস্থান, বা যেটাকে বলা হয় বাংলায় যেটাকে বলা হয় আবাসন। অ্যাকোমোডেশনের আসল মানে ঠিক স্পেলিং এই 3টের মধ্যে, এই 4টের মধ্যে কোনটা হবে? তাহলে কি 4 নম্বর কোশ্চেনের ABCD এর মধ্যে কোনটা কারেক্ট সেটা বলো। কোনটা ঠিক বানান? কোনটা মনে হচ্ছে? ভেরি গুড। ACCOMMADATION, অ্যাকোমোডেশন। ACCOMMO, ঠিক আছে? অ্যাকোমোডেশন, ঠিক আছে? তাহলে 4 নম্বর কোনটা হয়ে গেল? 4 নম্বরের হচ্ছে অপশন সি, ঠিক আছে? দুটো সি থাকবে আর দুটো এম থাকবে। ক্লিয়ার হচ্ছে? চলো পরের কোশ্চেনে যাচ্ছি। আচ্ছা, এই দেখো ভয়েস চেঞ্জ করতে দিয়েছে, আমরা ধীরে ধীরে আস্তে আস্তে সবগুলো আমরা শিখবো, ঠিক আছে? হ্যাঁ, ওটা ধীরে ধীরে আমরা সব করব। তোমাদের জাস্ট আজকে তো প্রথম তোমাদের ইন্ট্রোডাকশন ক্লাসটা হচ্ছে, আমি তোমাদের জাস্ট দেখিয়ে রাখছি যে কি রকম টাইপের ইংলিশ থেকে কি রকম টাইপের কোশ্চেন গুলো বিগত বছরে সব এসেছে, ঠিক আছে? আচ্ছা, কি এখানে বলেছে? এইটাকে সাবজেক্ট, তাই তো? বা যেটাকে বলা হয় কি কর্তা, তাই তো? আর টিচেসটা কি? এটা হচ্ছে ভার্ব, অর্থাৎ যেটাকে বলা হয় কি ক্রিয়া, তাই তো? আর এইটা হচ্ছে কি অবজেক্ট, ঠিক আছে? বাকি যে অংশটা সেইটা। আচ্ছা, তাহলে কি হয়ে যাবে? এটা কোন টেন্সে আছে? এটা আছে হচ্ছে প্রেজেন্ট টেন্সে আছে, কারণ টিচেস বলেছে যে টিচার টিচেস ইংলিশ, মানে কি শিক্ষিকা বা শিক্ষক ইংলিশ শেখায়, শিক্ষাদান করে, এটা কি প্রেজেন্ট টেন্সে আছে। আর কি
সিম্পল প্রেজেন্ট টেন্সে এটা আছে, ঠিক আছে? তাহলে কি হয়ে যাবে, অবজেক্টটা আগে চলে আসবে, তারপর কি হবে, তারপরে ভার্বের হচ্ছে থার্ড ফর্ম বসে, তার সঙ্গে হচ্ছে বাই বসে, তার সঙ্গে সাবজেক্ট বসে, ঠিক আছে? তাহলে কি হয়ে গেল, কি হয়ে যাবে, ইংলিশ ইজ, তার সঙ্গে একটা এখানে যেটা একটা ভার্বের থার্ড ফর্মের আগে একটা বি ভার্ব বসবে, ঠিক আছে? বি ভার্বটা বসবে এখানে, তাহলে ইংলিশ ইজ টট বাই দ্য টিচার, তাই তো? তাহলে অপশন এ হয়ে গেল কারেক্ট, ঠিক আছে? আমরা ধীরে ধীরে সব করব, আমি জাস্ট একটা কটা দেখাচ্ছি। আচ্ছা, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এক কথায় প্রকাশ। এক কথায় প্রকাশ থেকে কোশ্চেন দিয়েছে, কি রকম কোশ্চেন দিয়েছে, আ পারসন হু ক্যানট রাইট অর রিড অর রাইট, একজন মানুষ যিনি লিখতে পড়তে পারেন না, সেরকম মানুষকে কি বলা হবে, অক্ষর জ্ঞানহীন মানুষ। অক্ষর জ্ঞানহীন মানুষ কি হবে সেটা, অক্ষর জ্ঞানহীন মানুষ। স্কলার হচ্ছে কি, জ্ঞানী মানুষকে স্কলার বলা হয়, তাই তো? লিটারেট হচ্ছে কি, শিক্ষিত যে মানুষ, শিক্ষিত মানুষকে লিটারেট বলা হয়। অশিক্ষিতকে বলা হয় কি, ইলিটারেট বলা হয়। আর অথর হচ্ছে কি, অথর হচ্ছে কি, লেখক, তাই তো? লেখক। তাহলে এখানে কি হয়ে যাবে, এখানে কোনটা, যে লিখতে পড়তে জানে না তাকে কি বলা হবে, বলো? নাম্বার 6 যেটা ইলিটারেট, তাই তো? অপশন সি হচ্ছে এখানে কারেক্ট। ঠিক আছে, অপশন সি একদম ভেরি গুড, খুব ভালো অ্যান্সার করছো। আচ্ছা, আ ব্লেসিং ইন ডিসগাইজড মিন্স, ওই ইডিয়াম ফ্রেজ থেকে দিয়েছে। ইডিয়াম ফ্রেজ বলতে যেটা বোঝায় ওই অন্তর্নিহিত বাক্য, বা যেটাকে তোমরা বললে বাগধারা, যেটাকে বাংলায় যেটাকে বললে বাগধারা, যে বলেছে আ ব্লেসিং ইন ডিসগাইজড মানে কি, কেউ তোমায় আশীর্বাদ করছে, ছদ্মবেশে আশীর্বাদ যেটাকে বলা হয়। ডিসগাইজড মানে কি, ছদ্মবেশে, ছদ্মবেশে কেউ তোমায় আশীর্বাদ করছে, ঠিক আছে? সেইটা কি হয়ে যাবে, আর হিডেন ডেঞ্জার যেটা হচ্ছে একটা কোনো বিপদের একটা মানে কোনো কিছু একটা সংকেত দিচ্ছে, নাকি আ গুড থিং দ্যাট সিম ব্যাড অ্যাট ফার্স্ট, যেটা হচ্ছে একটা কোনো ভালো জিনিস যেটা আগে কি বাজেটাই প্রথমে হয়েছে, বলছে একটা কোনো ব্যাড হ্যাবিট মানে কোনো কিছু একটা বাজে অভ্যাস, নাকি আর ডিফিকাল্ট টাস্ক মানে খুব মানে কঠিন একটা কাজ, কোনটা বোঝাচ্ছে বলো? 7 নম্বর। মানে যেটাকে বলা হচ্ছে ওয়ান টাইপ অফ একটা জিনিস যেটা প্রথমে শুরুতে মনে হয়েছিল এটা মনে হয় খারাপই হবে, কিন্তু পরবর্তীতে বোঝা যাচ্ছে যে না, এটা ভালোর জন্যই হয়েছে। তাহলে সেটা 7 নম্বরটা কি হতে পারে? 7 নম্বরটা সবাই কিন্তু যারা লাইভ ক্লাসটা এখন দেখছো সবাই কিন্তু করার চেষ্টা করো, যে এ বি সি ডি এর মধ্যে কোনটা মনে হচ্ছে, এ বি সি ডি এর মধ্যে কোনটা মনে হচ্ছে বলো? যেটা কি মনে হচ্ছে, বি, ভেরি গুড, বি, তাই তো? যেটা প্রথমের দিকে মনে হয়েছিল যে হয়তো খারাপের জন্যই হচ্ছে, কিন্তু পরবর্তীকালে বোঝা যাচ্ছে যে না, এটা ভালোর জন্যই হয়েছে। আচ্ছা, এ দেখো প্রিপোজিশন থেকে কোশ্চেন দিয়েছে। প্রিপোজিশন, I have been living here dash 2018 মানে আমি এখানে বসবাস করছি, এটা কিসে,
এটা হচ্ছে কোন টেন্সে আছে বলো তো? প্রেজেন্ট, যেটা কি হবে? পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে, যেটাকে বলা হয় কি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, যেটা বলছে আই হ্যাভ বিন লিভিং হিয়ার 2018, মানে আমি এখানে বসবাস করছি সেই 2018 থেকে, দীর্ঘ 2018 থেকে আমি এই স্থানে বসবাস করছি। ঠিক আছে, কোনটা হয়ে যাবে তাহলে? একদম, যেটা হয়ে যাবে কি? সিন্স, তাই তো? আমি এইখানে বসবাস করছি সেই 2018 থেকে আমি বসবাস করছি। সিন্সটা সেই তখন মানে কোনো কিছু একটা বছর মানে দীর্ঘদিন যাবত কোনো কিছু প্রলং পিরিয়ডের জন্য কোনো কিছু হচ্ছে, তখন ওটা দীর্ঘ এতদিন যাবত আমি থাকছি, সেই জন্য এখানে সিন্স বসলো। ঠিক আছে, ফর কখন বসে? বা ফ্রম হচ্ছে থেকে হইতে, বাই হচ্ছে দ্বারা দিয়ে, এই ক্ষেত্রে বসানো হয়। ঠিক আছে, ফর হচ্ছে জন্য, এই ব্যাপারগুলো জানতে হবে। আচ্ছা, এই দেখো একটা ন্যারেশন দিয়েছে, ন্যারেশন বলছে রাম বলেছিল, বলল আই অ্যাম বিজি। আইটাকে রাম নিজেকেই বলছে, রাম বলল যে আই অ্যাম বিজি, তাহলে কি? যখন ন্যারেটার ফর্ম হচ্ছে থেকে হইতে, ঠিক আছে, যখন এখানে যখন কোনো কিছু উল্লেখ থাকবে না, 2018 যেটা বলে দিয়েছে সেটার উল্লেখ যখন নেই, কোনো কিছু একটা ধরো বলছে, ধরো কোনো কিছু একটা দিনের কোনো একটা সময়কাল, ধরো সেই এ থেকে মানে ধরো সকাল থেকে আমি এ করছি, ঠিক আছে, এইরকম কোনো একটা দিনের সময়কাল এ যদি বলে দেওয়া হয়, সেই ক্ষেত্রে ফরটা ব্যবহার করা হয়। ঠিক আছে, ওগুলো আমরা ধীরে ধীরে আমরা সব করব। ঠিক আছে, আচ্ছা আমরা জাস্ট আজকে একটু তাড়াতাড়ি করে একটুখানি আমরা দেখে নিই কিরকম টাইপের কোশ্চেন গুলো এসছে। ঠিক আছে, বহু এরকম প্রচুর সেট হবে। ঠিক আছে, আজকে প্রথম দিন জাস্ট তোমাদের একটুখানি দেখিয়ে দিচ্ছি জিনিসটা। ঠিক আছে, আচ্ছা প্রথমেই যেটা দিয়েছে, রাম সেড আই অ্যাম বিজি। রাম তাহলে কি? রাম বলল সে বিজি, তাহলে কি আমি রাম বলল, তাই তো? এটা তখন কিসে আছে? এটা তখন ডিরেক্টলি আছে, ডিরেক্টে আছে। ঠিক আছে, এই যে ইনভার্টেড এর মধ্যে যেহেতু আছে, সেই জন্য 7, 8, 9, 7, 8, 9 যেটা বলছো, এই যে 9টা, এই যে প্রত্যেকটা আমি করাচ্ছি, তার সঙ্গে সঙ্গে দেখো আমি সেই চ্যাপ্টারটার নামটাও আমি উল্লেখ করছি, কোন জায়গা থেকে কোশ্চেনটা দিয়েছিল। ঠিক আছে, কোন জায়গা থেকে কোশ্চেনটা দিয়েছিল আমি সেটাও তোমাদের আমি বলে দিচ্ছি। ঠিক আছে, তাহলে তখন কি হয়ে যাবে? এটা হচ্ছে ডিরেক্টলি যখন বলছে। এবার আমি ধরো ইনডিরেক্ট স্পিচে তোমাদের উদ্দেশ্যে আমি বলছি যে রাম বলেছিল যে সে ব্যস্ত, এরকম ভাবে আমরা বলি তো বাংলায়, তাই তো? যে সে বলেছিল সে ব্যস্ত, তাহলে তখন কি হয়ে যাবে? রাম কি হয়ে যাচ্ছে? সেড, কমা উঠে গেল, দ্যাট, যে বলেছিল যে, তাহলে কি এইটা যেহেতু পাস্টে আছে, এটাও তখন পাস্টে হয়ে যাবে, যে কি হবে? দ্যাট হি ওয়াজ বিজি, তাই তো? এখানে কোনটা হচ্ছে? রাম সেড দ্যাট হি ওয়াজ বিজি, এ হচ্ছে তো 9 এর। ঠিক আছে, চলো 9 হয়ে গেল, এরপর 10। এটাই কোথায় এরার আছে? এই সেন্টেন্সটার মধ্যে শি ডু নট লাইক টি, এটা কি ঠিক? সেন্টেন্সটা কি ঠিক আছে? একটু বলো।
কি হবে? এটা ঠিক আছে না? এটা কি হয়ে যাবে? she doesn't, একরকমই কোশ্চেন দেখো, লাইক টি, তাহলে কি হয়ে যাবে? ডু নটটা, এই যে ডু নটের জায়গায় হচ্ছে ভুলটা ছিল, তাই তো, এররটা ছিল ডু নট। ঠিক আছে, এরকম আরো অনেক কোশ্চেন আছে, তো আজকে কি সলভ করবে? ইয়েস অর নো? এরকম আরো কয়েকটা কোশ্চেন আছে, ভালো লাগছে ক্লাসটা করতে? একটু কমেন্ট সেকশনে জানাবে এরকম যে কোশ্চেন গুলো আজকে সলভ করবে কি করবে না, নাকি একদম প্রথম থেকে নতুন করে চ্যাপ্টার শুরু করব, তোমরাই বলো, কমেন্ট সেকশনে জানাও। বোঝা যাচ্ছে তো? ক্লাসটা বুঝতে পারছো তো সবাই? আচ্ছা, নতুন চ্যাপ্টার স্টার্ট করব? ঠিক আছে, তাহলে নতুন চ্যাপ্টারটাই তাহলে স্টার্ট করছি। আচ্ছা, চলো আজকে প্রথমে একদম ছোট্ট একটা চ্যাপ্টার, যেটা আর্টিকেল। ঠিক আছে, আর্টিকেলটা একটুখানি আমি দেখাচ্ছি। ঠিক আছে, একদম প্রথমের দিকে চলে যাচ্ছি। ঠিক আছে, বুঝতে পারবে তাহলে তোমরা। আর্টিকেল বলতেই যেটা বোঝায়, যেটা এখানে এরকম ভাবে লেখা আছে, যদিও তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, ভালো করে শুধু রুলস গুলো খালি জানবে। ঠিক আছে, ছোট ছোট রুলস গুলো জেনে রাখা কিন্তু খুব জরুরি। ঠিক আছে, মানে কিরকম, কোনখানে আর্টিকেলের কোনটা বসবে আর কোনটা বসবে না, গ্রামারের ক্ষেত্রে সমস্তটাই, মানে আমাদের যে ব্যাকরণ যেটা আছে বা ইংলিশ গ্রামার, এটা একটা লিটারেচারের তো একটা পার্ট, সেন্টেন্স ঠিকঠাক ভাবে ফরমেশন করার জন্য। তো বেসিক্যালি এই সব জায়গাগুলোয় যেগুলো মনে রাখতে হবে, এক্সেপশনাল কোনগুলো আছে, মানে ব্যতিক্রম যেটাকে বলা হয়। ঠিক আছে, কোন কোন জায়গায় ব্যতিক্রম থাকে। ঠিক আছে, এবার সেইটাই একটুখানি, এগুলো একটুখানি জেনে রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা, প্রথমেই যেটা বলা হচ্ছে, যেটা আর্টিকেল। আর্টিকেলের তোমাদের একটুখানি বলে দেবে যে আর্টিকেল যে জিনিসটা, এটার মানে তোমরা অনেকেই দেখো, আমরা সবাই কিন্তু কম বেশি আমরা সবাই করে এসছি, সবার মনেও আছে, যেটা আর্টিকেল বলতেই যেটা একদম চোখের সামনে যেটা চলে আসে, এ এন্ড বি, ছোটবেলায় সবাই আমরা করে ফেলেছি এই জিনিসগুলো। আচ্ছা, আর্টিকেল বলতে বেসিক্যালি কি বোঝায়, আমরা যখন এই যে চ্যাপ্টারটা আজকে একদম ছোট্ট একটা চ্যাপ্টার আজকে করছি, তার সঙ্গে আমরা একদম খুব ভালোভাবে জিনিসটা কিন্তু আমরা বুঝবো, জানবো। ঠিক আছে, দেখো সেই ছোটবেলার পড়াটাই একবার করে জাস্ট রিমাইন্ড করিয়ে দেওয়া হচ্ছে তোমাদের। ঠিক আছে, আচ্ছা, যেটা কি বলেছে, আর্টিকেলটা কি, একটা ওয়ার্ড, তাই তো, একটা শব্দ যেটা কি কম্বাইন করছে, দ্যাট কম্বাইন্স আ noun and help to determine whether a noun in any sentence or phrase is specific or general। মানে একটা আর্টিকেল দিয়ে সবসময় একটা সেন্টেন্স, মানে টোটাল একটা বাক্য সবসময় ডিফাইন করে দেওয়া হয়, নির্দেশ করে দেওয়া হয়
যে সেই বাক্যটা পার্টিকুলার কোনো কিছু একটা অবজেক্টকে কি নির্দেশ করে দিচ্ছে নাকি নর্মাল ভাবেই বলছে, মানে ইন জেনারেল যেরকম, যেমন আমরা একটুখানি উদাহরণগুলো আমরা দেখি। এখানে যেমন প্রথমেই একটা উদাহরণ যেটা দিয়েছে, আফটার দ্য লং টায়ারিং ডে দ্য কাপ অফ টি রিফ্রেশ দ্য মাইন্ড অ্যান্ড বডি। এই কথাটা ভালোভাবে বুঝবে, ঠিক আছে? কি বলেছে এখানে, যেটা বলেছে হ্যাঁ, আফটার দ্য লং টায়ারিং ডে হচ্ছে কি বলছে যে একটা বিশাল কর্ম পরিশ্রান্ত এরকম একটা দিনে, ঠিক আছে, সেটাই বলছে কি দা কাপ অফ টি, বলছে এক কাপ চা, যেটা কি করে আমাদের মন এবং কি শরীরকে তরতাজা করে তোলে, রিফ্রেশ করে, ঠিক আছে? বোঝা যাচ্ছে, রিফ্রেশ করে সেটা। তাহলে এবার আমি একটুখানি সেন্টেন্সটা আশা করি বুঝতে পেরেছো। এবার সেখানে এইটা যেটা নির্দেশ করে দিচ্ছে, ভালো করে বুঝবে এখানে এই জায়গাটা কিরকম। দেখো, আফটার দা লং টায়ারিং, এখানে তাহলে কোনগুলো আর্টিকেল? অবশ্যই এই যে দাটা, এটা একটা আর্টিকেল, আর একটা কি করছে, দা কাপ অফ টি রিফ্রেশ দা মাইন্ড অ্যান্ড বডি। বোঝা যাচ্ছে এখানে? তাহলে কি করছে এখানে, এই যে দাটা দিয়ে একটা কি করে দিচ্ছে, একটা স্পেসিফিক করে দিচ্ছে, একটা নির্দিষ্ট করে বুঝিয়ে দিচ্ছে এখানে। তাহলে কি বলছে, একটা খুব কর্মব্যস্ত একটা পরিশ্রান্ত একটা দিনে, লং টায়ারিং ডেতে কি করছে, এক কাপ চা যেটা আছে, ঠিক আছে, দা কাপ অফ টি কি বলছে, যেটা কি রিফ্রেশ করে, মানে তোমার শরীর আর মনকে কোনটা তরতাজা করে তোলে, সেটা হচ্ছে এক কাপ চা। বোঝা যাচ্ছে? সেই জন্য এখানে কি হলো, এখানে তাহলে তো এ কাপ অফ কফি বলতে পারতো, এক কাপ চা যেটা বলছে, মানে পার্টিকুলার এত খাবারের মধ্যে এত ডিশেস আছে, এত কিছু পদ আছে, তার মধ্যে থেকে কোনটা নির্দিষ্ট করে দিচ্ছে, যে এক কাপ চা, ঠিক আছে? সেইটাই কি করছে, তোমার মন আর বডিকে কি করছে, হচ্ছে কি পরিশ্রান্ত দিনে হচ্ছে কি তোমার তরতাজা করে তুলছে, তোমার শরীর আর মনকে, ঠিক আছে? তাহলে এইটাই এখানে বোঝাতে চাইছে। ক্লিয়ার হচ্ছে? ইয়েস অর নো? ঠিক আছে, এরপর আমরা একটুখানি দেখে নেব যে কত রকমের আর্টিকেল আছে, ঠিক আছে? ইংলিশ গ্রামারে মূলত দু রকমের আর্টিকেল আছে। কি কি? একটা হচ্ছে ইনডেফিনাইট আর্টিকেল আর একটা হচ্ছে ডেফিনেট আর্টিকেল। আচ্ছা, তোমরা তো প্রথমের এই মানে এক্সাম্পলটাতেই বলেই দিয়েছো, বুঝতেই পেরে গেছো যে ডেফিনেট আর্টিকেল বলতে কোনটা বোঝায়। ডেফিনেট আর্টিকেল কোনটা? ডেফিনেট আর্টিকেল বলতে কোনটা? তাহলে এক্সাম্পলে কোনটা হলো ডেফিনেট আর্টিকেল? যেটা হচ্ছে একটা বাক্যকে, কোনো কিছুটাকে ডিফাইন করে দিচ্ছে, নির্দিষ্ট করে দিচ্ছে, সেটা তাহলে কোনটা হয়ে গেল বলো? বলো কোনটা ডেফিনেট আর্টিকেলের মধ্যে? তাহলে কোনটা পড়ে গেল? দা, তাই তো? দা বা দি যেটাকে বলা হচ্ছে, তাই তো? আর ইনডেফিনাইটের মধ্যে এ অথবা কি এন, তাই তো? এ অথবা কি এন। ভেরি গুড, দা, একদম। এরকম এই যে যখন আমি এই যে কোশ্চেন করব, তোমাদের কমেন্ট সেকশনে একটু অ্যাটেন্টিভলি থাকতে হবে, তখন তোমরা কমেন্ট সেকশনে জানাবে। বুঝতে পেরেছো? আচ্ছা, যাই হোক, এবার হচ্ছে ডেফিনেট আর্টিকেলের একটু উদাহরণ সব দিয়ে দিয়েছে। যেটা কি বলেছে, হি থ্রিউ দ্য বল ইন দ্য ওয়েল, ঠিক আছে? সে কি করলো, সে হচ্ছে কি বলটা ফেললো, হচ্ছে কোথায় ফেললো? ইন দা ওয়েল, মানে কোথায় ফেললো। আমি এরকম ভাবে জিজ্ঞাসা করছি যে কোথায় ফেললো, সে বলটা কোথায় ফেললো, এত জায়গা থাকতে সে কোথায় নির্দিষ্ট করে কোথায় বলে দিচ্ছে যে কোথায় ফেললো, কুয়োর মধ্যে ফেললো। ওয়েল মানে কি কুয়ো, তাই তো? কুয়োর মধ্যে সে কি করলো, বলটাকে ফেললো, ঠিক আছে? তারপরে যেটা দিয়েছে, আই স দ্য থিপ স্টিলিং জুয়েলস, তাহলে কি বলছে, যে আমি দেখলাম যে কি করলো, হচ্ছে কি যে চোরেরা, মানে থিপ হচ্ছে কি THIEF, থিপ, এটা হচ্ছে সিঙ্গুলার বা এক বচনের ক্ষেত্রে THIEF টা হয়, এটা এক বচন বা সিঙ্গুলারের ক্ষেত্রে এটা হয়, সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে এটা হয়। আর এইটাই যখন বহু বচনের ক্ষেত্রে THIEVES হয়, ঠিক আছে? THIEVES হয়। থিপস হচ্ছে কি প্লুরালে, বহু বচনের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়, ঠিক আছে? বহু বচনের ক্ষেত্রে এটা ব্যবহৃত হয়।
ঠিক আছে। আচ্ছা, আই স দ্য থিপ স্টিলিং জুয়েলস, মানে আমি দেখলাম চোরেরা কি করছে, চুরি করছে। হ্যাঁ, চোরেরা কি করছে, চুরি করছে। কি চুরি করছে? জুয়েলস, মানে কি হচ্ছে বিভিন্ন অলংকার চুরি করছে। ঠিক আছে, সোনা দানা বিভিন্ন সব অলংকার চুরি করছে, আমি দেখলাম। আই স, সি এর পাস্ট টেন্সে আছে, স মানে এটা কি অতীতকালে ঘটেছে, তাই তো? আচ্ছা, তারপরে বলছে হোয়ার আর দ্য নোটস, এইটা যে আমরা যে এক্সাম্পল গুলো যেগুলো আমরা দেখছি এখন, এগুলো কিন্তু সব ডেফিনেট আর্টিকেলের জন্য। ঠিক আছে, যেটা দাটা কোথায় বসছে, ঠিক আছে, সেইগুলো আমরা দেখছি। বলছে কি হোয়ার আর দ্য নোটস আই শেয়ার্ড উইথ ইউ ইয়েস্টারডে, বলছে সেই নোটস গুলো কোথায় যেটা আমি গতকাল শেয়ার করেছিলাম, মানে কি গতকাল আমি, তার মানে কি নির্দেশ করে দিচ্ছে হোয়ার আর দ্য নোটস, সেই নোটস গুলো কোথায়। এবার সেই নোটস গুলো বলতে সেটা কোনটা ইন্ডিকেট করছে, যেটা আমি কিনা গতকাল তোমায় দিয়েছিলাম, সেই নোটসটার কথা পার্টিকুলার উদ্দেশ্য করে বলছে। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? এরপর এইগুলো হচ্ছে কি দা কোথায় বসলো, সেইটা ইনডেফিনাইট আর্টিকেল এখানে দেওয়া আছে, দাটা। এরপর আমরা একটুখানি ঝটপট একটুখানি জেনে নেব, এখানে দায়ের কিছু রুলস লেখা আছে, সেই রুলস গুলো আমরা আরো ভালো করে আমরা জানবো। তার আগে একবার দেখে নেব যে এ আর এন, যেটা হচ্ছে তোমাদের, যেটাকে বলা হচ্ছে ইনডেফিনাইট আর্টিকেল, যেটা তোমাদের এক বা এগুলো বোঝাতে ব্যবহৃত হয়, মানে এক বচন বোঝাতে, সেইটা কোথায় কোথায় ব্যবহার হয় সেটা আমরা দেখে নেব। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এটা আমরা কখন বসাই, এ কখন বসানো হয়? নরমালি আমরা জানি কি হচ্ছে আমাদের ইংলিশ অ্যালফাবেটে, মানে ইংরেজি যে বর্ণমালায় টোটাল হচ্ছে 26টা লেটার আছে বা অ্যালফাবেট আছে, অক্ষর আছে বা বর্ণ আছে, তাই তো? এ টু জেড এর মধ্যে যেমন এ, ই, আই, ও, ইউ যেগুলো সব থাকে, সেই 5টাকে বলা হয় কি? ভাওয়েল বলা হয়। এবার আমায় বলে দেবে যে ভাওয়েলের বাংলা মিনিং কি, ভাওয়েলের বাংলা অর্থ কি? হ্যাঁ হ্যাঁ, সব শেয়ার করা হবে, সমস্ত নোটস যা কিছু ক্লাসে যা কিছু দেখিয়ে তোমাদের পড়ানো হবে। ওই যে তোমাদের আমি ক্লাসের প্রথমেই আমি তোমাদের বলে দিলাম যে ক্লাসে যা কিছু নোটস মেটেরিয়াল যা কিছু দেখিয়ে তোমাদের পড়ানো হবে বা যা কিছু সলভিং যা কিছু ক্লাস হবে, সমস্ত নোটস গুলো হচ্ছে ক্লাস ওয়ার্ক সেকশনে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, যেখানটা বুঝতে পারবে না অবশ্যই কিন্তু জানাবে, ঠিক আছে? আচ্ছা, এ, ই, আই, ও, ইউ এগুলোকে বলা হয় কি? ভাওয়েল। আর ভাওয়েল হচ্ছে 5টা, তাহলে ভাওয়েল হয়ে গেল। আর বাকি যে অবশিষ্ট যে 21টা যেটা আছে সেগুলোকে কি বলা হচ্ছে? কনসোনেন্ট, তাই তো? কনসোনেন্ট বলা হচ্ছে। তো আমরা কি জানি, এই যে কনসোনেন্ট যেটা স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ, যেটা ভাওয়েলকে কি বলা হয়? স্বরবর্ণ। একদম বাংলায় ওটাকে কি বলা হচ্ছে? স্বরবর্ণ, যেটা এ, ই, আই, ও, ইউ। আর এইটাই হচ্ছে কি কনসোনেন্ট, হচ্ছে কি ব্যঞ্জন বর্ণ, তারপরে বাকিগুলো যা থাকছে। আচ্ছা, যাই হোক, এবার এখানে আমরা কি দেখব? এ কোথায় বসে? এ বেসিক্যালি কোথায় বসে? বসে হচ্ছে বিভিন্ন, বলো, যেগুলো হচ্ছে কনসোনেন্ট সাউন্ড যে ওয়ার্ডগুলো যেগুলো হয় সেইগুলোর ক্ষেত্রে বসে। যেমন প্রথমেই যেটা লেখা আছে, আ ম্যান ইজ সিটিং অন দ্য চেয়ার। একটা মানুষ, কোনো কিছু কিন্তু পার্টিকুলার কোনো একটা মানুষকে কিন্তু নির্দিষ্ট এখানে করে দেয়নি, এখানে নির্দিষ্ট কোনটা করে দিয়েছে? যেটা সে চেয়ারে যে বসে আছে। কি লেখা আছে? আ ম্যান ইজ সিটিং অন দ্য চেয়ার। ঠিক আছে, একটা মানুষ সে কিনা কোথায় বসে আছে? চেয়ারের ওপর বসে আছে। ঠিক আছে, তারপরে কি বলেছে? she goes to a university in Delhi। আচ্ছা, এখানে একটা জিনিস তোমরা বলো, এইটার কথা মনে আছে? বারবার গ্রামার বইতে এই জায়গাগুলোতে বারবার হাইলাইট করা থাকতো যে এই ইউটা, আমরা তো দেখলাম ইউটা তো ভাওয়েল, তাহলে ইউনিভার্সিটির আগে কেন এ বসলো? তার মানে দেখো এগুলো সব ব্যতিক্রম। তার মানে কি আমাদের এটা জানতে হবে, এই ইউটার উচ্চারণ যেটা হচ্ছে ওয়াই ও ইউ, সেই জন্য এখানে কি এলো?
এ এলো, ঠিক আছে? ক্লিয়ার হচ্ছে? যেমন ইউনিক, ইউনিক ইউ এর উচ্চারণ যখনই কনসোনেন্ট ওয়ার্ডে, যেটা প্রোনাউন্সিয়েশনে যখন ওই কনসোনেন্ট সাউন্ড যখন করবে, বা যে কোনো কনসোনেন্টের আগে কি বসবে? এ বসবে। কোনো ভাওয়েল, যতই ভাওয়েল ওটা ওয়ার্ড, এই ভাওয়েল লেটার যতই হোক না কেন, অ্যালফাবেট যতই হোক না কেন, ওটা কিন্তু কনসোনেন্ট সাউন্ড যেহেতু করছে, সেই জন্য তার আগে এ বসলো, ঠিক আছে? আচ্ছা, এই যে এখানে এটাই লেখা আছে, ঠিক আছে? হ্যাঁ, উচ্চারণটা একদম, উচ্চারণটা হচ্ছে কি, আবার অনেক কনসোনেন্ট আছে যেটা ভাওয়েলের মতো উচ্চারণ হয়, যেরকম আমরা পরেও আমরা দেখব। যেমন এই যে ইনডেফিনাইট আর্টিকেল যেটা বলছে, কি বলেছে? শি ইজ অ্যান ইনোসেন্ট, অ্যান ইনোসেন্ট, ঠিক আছে? আই যেহেতু একটা ভাওয়েল, ভাওয়েলের আগে সবসময় কি বসবে? অ্যান বসবে, তাই তো? সেই জন্য যেমন আমরা জানি অ্যান আমব্রেলা, তাই তো? একটা ছাতা। তারপরে কি দেওয়া আছে? অ্যান অনেস্ট ম্যান। সরি, অনেস্ট, এইচ একটা, এইচটা তো একটা কনসোন্যান্ট, এইচটা একটা কনসোন্যান্ট। তারপরও কেন তাহলে অনেস্ট? আমরা উচ্চারণটাকে সবসময় এখানে কিসের উপর জোর দেওয়া হচ্ছে? উচ্চারণ বা প্রোনাউন্সিয়েশনের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। তো এখানে সেই জন্য কি হলো? অনেস্ট, অনেস্টের আগে সেই জন্য কি হচ্ছে? অ্যান হলো। এই এইচটা তখন কি হয়ে যাচ্ছে? এটা সাইলেন্ট হয়ে যাচ্ছে। সাইলেন্ট বা যেটাকে বাংলায় যেটাকে কি বলা হয়? উহ্য। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? আচ্ছা, অ্যান আমব্রেলা কেন বসে, এ বসে না কেন? আচ্ছা, এ কেন বসে না? ওই যে আবারও বলছি, যেটা কি হলো, যে এ আমব্রেলা কেন হলো না? ইউটা কি? এ ই আই ও ইউ, ইউটা কি? ইউটা একটা ভাওয়েল, তাই তো? আমরা কি জানি? ভাওয়েলের আগে সবসময় কি বসে? অ্যান বসে। কিন্তু এখানে আবার যেটা দেখলে, ওই যে ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি, ইউ এর আর আম, আম, আ উচ্চারণ হচ্ছে। এ যেহেতু এ বা আ, সেই জন্য অ্যান বসলো। আবার ইউনিভার্সিটিটা কিরকম উচ্চারণ হচ্ছে? ইউনিভার্সিটি, ইউ, ইউ, ওয়াই ও ইউ, সেই জন্য এখানে কি বসলো? এ বসলো, ঠিক আছে? ওই উচ্চারণের ওপর এখানে অনেকটা ডিপেন্ডেন্ট, ঠিক আছে? আচ্ছা, তারপরে এক কাজ করি, একটা এক্সাম, একটা ছোট্ট একটা এ দেখাই তোমাদের, যেটা আজকে তোমাদের যেটা হোমওয়ার্ক দেব আমি, নেক্সট দিনে আমি ক্লাসে যদিও ওই হোমওয়ার্কটা নিয়ে আলোচনা করাবো, প্রথমে কয়েকটা একটুখানি দেখবে, মানে তো এ এন ডা কোথায় বসছে, এগুলোর একটা মানে কি বলবো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, সেই ছোটবেলার মতো জিনিসগুলো তাহলে একদম মনে পড়ে যাবে। এখানে সব এইগুলো সব দেওয়া আছে, কোথায় কোনটা কি বসে। যেরকম এখানে একটুখানি আমি রুলস গুলো একটুখানি বলে দিচ্ছি। রুলস 1-এ তো এইগুলো সব দেখলেই, রুলস 2-তে যেটা দেওয়া আছে, এ এন সবসময় সিঙ্গুলারের ক্ষেত্রে ব্যবহার করা হয়, ঠিক আছে? সবসময় কি হয়? সিঙ্গুলারের ক্ষেত্রে ব্যবহার করা হয়, সিঙ্গুলার মানে নাম্বারের ক্ষেত্রে, মানে এক বচনের ক্ষেত্রে এ এনটা ব্যবহার করা হয়। দেখো এখানে আমি একটুখানি একটা বলে দিচ্ছি এখানে কি রকম হয়। দেখো, আই স অ্যান এলিফ্যান্ট, হাতি, এলিফ্যান্ট, ইটা কি হলো? ইটা হচ্ছে কি একটা ভাওয়েল, তাই তো? ইটা হচ্ছে একটা ভাওয়েল। এবার সেই জন্য কি হলো? আমি একটা হাতি দেখেছি, র্যান্ডামলি আমি বলছি আমি একটা হাতি দেখেছি। এর পরে যেটা আছে, আই স এলিফ্যান্টস ইন এ জু। আচ্ছা, এখানে কোনো রকম কিছু আর্টিকেল এলো না। কেন এলো না? কারণ কি, এ এন্ড এ আর হচ্ছে এনটা কখন বসে? ওটা যখন এক বচনের ক্ষেত্রে, সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে সবসময় এ অথবা এন বসে। আর সেম জিনিসটাই এইখানে কি আছে? এলিফ্যান্টস মানে কি? প্লুরালে আছে।
প্লুরালে আছে, বহু বচনে ব্যবহার করা হচ্ছে। এলিফ্যান্টস, অনেকগুলো একাধিক হাতি আছে। কোথায় আছে? ইন আ জু। অবশ্যই চিড়িয়াখানায় অনেক হাতি থাকে, সেটা এখানে কিন্তু কোনো পার্টিকুলার কিন্তু কোনো ডেফিনাইট কিছু কিন্তু বলে দেয়নি, ঠিক আছে? আচ্ছা, তারপরে এখানটায় লক্ষ্য করো, তারপরে যেটা দিয়েছে আই হ্যাভ সিন দ্য এলিফ্যান্ট এগেন, মানে আমি আবার সিন দ্য এলিফ্যান্ট, তার মানে কি এইখানে দ্য এলিফ্যান্টটা এখানে কি করে দিচ্ছে, এখানে একদম নির্দেশ করে দিচ্ছে। তাহলে কি নির্দেশ করে দিচ্ছে? আই হ্যাভ সিন দ্য এলিফ্যান্ট এগেন, মানে আমি ওই এলিফ্যান্টটা যেটা আমি আগে দেখেছিলাম আবারও দেখেছি, ঠিক আছে? সেইটাই এখানে দিয়েছে। তারপরে কি বলেছে? আবার যেটা সেন্টেন্সটা বলেছে আই হ্যাভ সিন দ্য এলিফ্যান্টস এগেন বিফোর লিভিং দ্য জু, যখন আমি চিড়িয়াখানা যখন আমি ছেড়ে যাচ্ছি সেই সময় আবার আমি ওই হাতিটাকে দেখেছি। তার মানে কি পরপর এই যে সেন্টেন্সের মধ্যে এ এন্ড দা টা কিরম ভাবে ইউজটা কিভাবে হচ্ছে, তাহলে তোমরা দেখলে বুঝতে পারছো নিশ্চয়ই, ঠিক আছে? যাই হোক, আমি একটুখানি তোমাদের হোমওয়ার্কটা আমি একটু দেখিয়ে রাখছি আজকে, যেটা তোমাদের হোমওয়ার্ক যেটা দেওয়া হবে প্রথম। সবাই কিন্তু হোমওয়ার্কটা অবশ্যই করে কিন্তু করবে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি হোমওয়ার্কটা কিরকম তোমাদের হোমওয়ার্কটা করতে হবে। তোমরা এখন তোমরা করবে, তারপরে বাকিটা তোমরা হোমওয়ার্ক করবে। আমি তোমাদের বলে দিচ্ছি কোন জায়গাগুলো তোমরা করে রাখবে নেক্সট দিনে। এইটা আয়রন ইজ ড্যাশ ইউজফুল মেটাল। আচ্ছা, দেখতে পাচ্ছো? ফার্স্ট 1 নম্বর দিয়ে সেটা এ হবে, এন হবে না দাব হবে, সেটা লিখে দেবে 1 নম্বর দিয়ে। বলো। কি হয়ে যাবে প্রথমটা? প্রথম কোশ্চেন কি হয়ে যাবে? ভেরি গুড, ভেরি গুড। সবাই খুব ভালো অ্যান্সার করছো। ইউজফুলটা কি হয়ে যাবে? ইউজ, YOU এরকম উচ্চারণটা হচ্ছে, সেই জন্য আয়রন ইজ আ ইউজফুল মেটাল। 2 নম্বর অনেস্ট মেন স্পিক ড্যাশ, মানে সবসময় কি হচ্ছে, সৎ ব্যক্তি যারা হয় তারা সবসময় সত্য কথা বলে। অনেস্ট মেন কি হয়ে যাবে বলো? সবসময় অনেস্ট মানে কি? সৎ ব্যক্তি। স্পিক সবসময় কি বলে? দা ট্রুথ। সবসময় তারা কি কথা বলে? সবসময় সদাই তারা সত্য কথা বলে, একদম। চলো তারপরে হি ইজ FRCS, এফ উচ্চারণটা কি হয়ে যাবে? এফ, তাই তো? FRCS এর আগে কি বসবে বলো? কি হয়ে যাবে? অ্যান। ভেরি গুড, ভেরি গুড। অ্যান।
আচ্ছা, এন এফ এফ আর এফটা দেখো একটা কনসোনেন্ট, তাই তো, একটা কনসোনেন্ট একটা লেটার, তাই তো, কিন্তু এফটা কি হয়ে গেল, কিরকম, ওটা কিন্তু ভাওয়েল সাউন্ড করছে, তাই তো, ভাওয়েল সাউন্ড করছে, সেই জন্য এখানে এন এফ আর সি এস হলো। ঠিক আছে, চলো 4 নম্বর, ইউনিক থিংস। ইউনিক, ইউনিক, ইউ এর উচ্চারণ কিরকম হচ্ছে, ইউনিক থিং, বলো দিস ইজ ড্যাশ ইউনিক থিং। এ, তাই তো, এ হলো, ভেরি গুড, একদম। আচ্ছা, ওয়্যার ইজ ড্যাশ আনমিক্সড এভিল, আনমিক্সড এভিল। আনমিক্সড এর এটা এন হয়ে গেল, ঠিক আছে, এন আনমিক্সড এভিল, ঠিক আছে। আচ্ছা, এভিল মানে ওয়ান টাইপ অফ, মানে বদমাশ বা শয়তান বোঝাতে এভিলটা ব্যবহার করা হয়। যাই হোক, অনেকগুলো আছে এখানে, অনেকগুলো, প্রায় 40-র মতো এরকম ফিল ইন দা ব্ল্যাঙ্কস আছে। এইটা এখন থেকে আজকে তোমাদের কিছুটা পোরশন আমি আর্টিকেল পড়িয়েছি, মোটামুটি একটু বুঝিয়ে দিয়েছি। নেক্সট দিনে রুলস গুলো একদম খুব ভালো করে পড়াবো, ঠিক আছে। আমি আজকে যেটাকে পড়ানো হলো সবাই বুঝতে পেরেছো, ইয়েস অর নো, ক্লাসটা ভালো লাগছে, তাহলে আমি এরকম ভাবে এবার আমি কন্টিনিউ করতে থাকবো, প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে তোমাদের আমি ক্লাসগুলো করাবো, ঠিক আছে। একদম প্রথম থেকে যেরকম তোমাদের ইংলিশে যেরকম তোমরা সেই ছোটবেলায় ক্লাস, মোটামুটি আমরা সবাই ক্লাস 12 অবধি করে এসছি ইংলিশ লিটারেচার, তারপরে তোমরা কলেজ লাইফেও অনেকে করেছো, অনেকে কলেজ লাইফে আর ইংলিশের এটা ছিল না। তো যাই হোক, সেই এখানে তো এই যে পরীক্ষাটার জন্য তোমরা প্রস্তুতি নিচ্ছ, এখানে তো ক্লাস 8 আর 10 লেভেলের যে সমস্ত ইংলিশ গুলো সেগুলোই তো আসবে, সেই পুরনো পড়াগুলোই আবার রিপিটেশন আবার হবে, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, আমি আজকে প্রথম দিনে একটু ইন্ট্রোডাকশনে একটুখানি তোমাদের জাস্ট হিন্টস দিয়ে রাখলাম, একটু সলভও করানো হলো, কিরকম টাইপের কোশ্চেন আসে সেগুলো তোমাদের দেখালাম, তার সঙ্গে একটুখানি স্টার্টও করলাম। যাই হোক, তোমরা খুব অ্যাটেন্টিভলি ক্লাসটা করেছো, আমার খুব ভালো লাগছে তোমাদের সঙ্গে, মানে এতক্ষণ সময় আমি তোমাদের সঙ্গে কাটালাম, আমারও খুব ভালো লাগছে, তোমরা খুব অ্যাটেন্টিভলি মনোযোগ সহকারে ক্লাসটা করেছো, ঠিক আছে। এই রকম করেই প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু ধীরে ধীরে করানো হবে তোমাদের, সব ক্লাসগুলো কিন্তু একদম খুব ভালো করে মনোযোগ সহকারে কিন্তু দেখবে, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, আজকে তাহলে ক্লাসটা আমি এই অবধি রাখছি। তোমাদের ক্লাসটা সম্ভবত পাবলিক ভিডিও, পাবলিকলি ওটা পোস্ট করাও হবে, তারপরে তোমরা ক্লাসটা, এটা তোমাদের রেকর্ডেড ভার্সনটাও তোমাদের ক্লাসরুমে রয়ে যাবে, তোমরা কিন্তু অবশ্যই পরেও ক্লাসটা কিন্তু দেখে নিতে পারবে, প্রত্যেকটা ক্লাস তোমাদের থাকবে, ঠিক আছে। যাই হোক, তোমাদের সঙ্গে প্রথম ক্লাসটা করিয়ে আমার খুব ভালো লাগছে, ঠিক আছে। চলো, সবাই খুব ভালো করে পড়াশোনা করো, আগামী দিনের জন্য সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আচ্ছা, তো আজকে ক্লাসটা এই অবধি রাখছি, চলো, বাই।